আবির, শুনতে পাচ্ছ আবির? হ্যাঁ স্যার, স্যার বলুন। আচ্ছা, আমাদের কতজন হয়েছে? 15-20 জন হয়েছে না? হ্যাঁ স্যার, হয়ে গেছে, তা হবে। 14-15 জন তো এমনি দেখাচ্ছে স্যার, মানে 20 জনের কাছাকাছি আছে। আচ্ছা কিন্তু স্যার এখনো আচ্ছা, আজকের পার্থবাবু তো আসেননি। পার্থবাবু এখনো জয়েন করেনি না? না শুভসূন্য ফোন করছে কেন আমাকে? স্যার, ও তো এইমাত্র ছিল, হয়তো লেফট করে আপনাকে ফোন করছে, একটু দেখুন স্যার। না, ওকে বলে দাও যে আমি জয়েন করে। ঠিক আছে স্যার, আমি বলে দিচ্ছি। পার্থবাবু, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বলছি আমাদের তো ওই মিটিংটা একদম মাঝখানে আছি আমরা। আমাদের আমাদের ওই মিটিংটার মাঝখানে আছি আমি। হ্যাঁ হ্যাঁ ওই মিটিংটা ছেড়ে বেরিয়ে এখানে আছি। ওখানে একদম খুব ডিসকাশন চলছে, সিরিয়াস। আপনি তো জানেন পুরো বিষয়টা, আপনাদেরকে নিয়ে সিরিয়াস ডিসকাশন চলছে। তো আমি আপনাকে বিশেষ রিকোয়েস্ট করছি যে আপনি বিষয়টা এদিকটা একটু খেয়াল রাখবেন, এদিকটা দেখবেন। আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তো আমি আবিরকে রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি শুরু করে দিয়ে আমাকে একটু রিলিজ করো তাড়াতাড়ি করে, কারণ আমার একটা অন্য ইম্পর্টেন্ট মিটিং এর মধ্যে আমি আছি। সেখান থেকে জাস্ট এখানে জয়েন করতে এসেছি, মানে পার্থবাবুর কাছে কিছু তুলে দেওয়ার জন্য, দায়িত্ব তুলে দেওয়ার জন্য আর কি। স্যার আমি তাহলে শুরু করে হ্যাঁ দিই। হ্যাঁ, স্বাধীনতার হীরক জয়ন্তী স্মরণে রাজ্য স্তরের আন্তর্জাতিক আলোচনা চক্র, বিজয়নারায়ণ মহাবিদ্যালয় এবং বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় যৌথ উদ্যোগে আজকের যে আলোচনা চক্র, এই আলোচনার দুটি বিষয়:
হুগলি জেলায় স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রামী। আলোচনা করবেন অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় এবং ত্রিবেণীর 3 স্বাধীনতা সংগ্রামী ব্যোমকেশ মজুমদার, ডাক্তার বিভূতিভূষণ দত্ত এবং বৃন্দাবন চট্টোপাধ্যায়ের অবদান সম্পর্কে আলোচনা করবেন অধ্যাপক সুপ্রসন্ন চ্যাটার্জি। 2 বক্তার আলোচনার পূর্বে স্বাগত ভাষণের জন্য আমি অনুরোধ করছি বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় ডক্টর গৌতম বিট মহাশয়কে। ধন্যবাদ আবির। শুভ সন্ধ্যা সকলকে। আমার ছাত্রছাত্রী যারা এখানে আজকে ওই ওয়েবিনারে অংশগ্রহণ করেছো তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। পার্থবাবুকে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছা। সঙ্গে আমাদের স্যার ম্যাডামরা যারা জয়েন করেছেন, ইনক্লুডিং আবির, সুপ্রসন্ন, আমাদের তিতিরঞ্জন আছে দেখছিলাম, অ্যান্ড আদার্স, সকলকে শুভ সন্ধ্যা। শুরুতেই আমি একটু মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। মাপ চাওয়ার কারণটা হচ্ছে যে আমি এই মুহূর্তে আমাদের অধ্যক্ষ পরিষদের একটা ইম্পর্টেন্ট মিটিং এর মধ্যে আছি। সেই মিটিং থেকে বেরিয়ে আমাদের এটা সেমিনারটা আগে থেকে ঠিক করা ছিল। গতকাল বিশেষ কারণে আমরা করতে পারিনি, আজকে আমরা ডেফার করেছিলাম। তো আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে পার্থবাবুকে বিষয়টা একটু ঠিকঠাক করে দেখে নেওয়ার জন্য। আজকের ওয়েবিনারের যে মূলত বিষয়টা সেটা আমাদের আবির শুরুতেই বলেছে, স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামী। ত্রিবেণীর 3 স্বাধীনতা সংগ্রামী আমাদের বৃন্দাবন চট্টোপাধ্যায়, ব্যোমকেশ মজুমদার এবং ডক্টর বিভূতিভূষণ দত্তের যে অবদান, সেই নিয়ে আজকের আমাদের মূল আলোচনা থাকবে। আলোচনাতে মেনলি আমাদের বলবেন আমাদের 2জন অধ্যাপক, আমাদের পার্থবাবু এবং আমাদের সুপ্রসন্ন বাবু। 2জনকেই আমি স্বাগত জানাচ্ছি বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের তরফ থেকে। এবং যেহেতু এটা আমাদের জয়েন্ট ভেঞ্চার, তো স্বাভাবিকভাবেই আমি 2 কলেজের তরফ থেকেই স্বাগত জানাচ্ছি। বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। তো আজকে 5 অগাস্ট মাস এসে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের মধ্যে একটা শিহরণ যেটা তৈরি হয়, মানে সেই শিহরণটা কিন্তু যে 15ই অগাস্ট শিহরণ। আমাদের 26শে জানুয়ারি, 15ই অগাস্ট, এই ধরনের যে দিনগুলো, সেই দিনগুলোর মধ্যে 15ই অগাস্টের মধ্যে যেন কেমন যেন একটা অন্য শিহরণ, অন্য একটা অনুভূতি তৈরি হয়। তো সেই আগস্টকে, সেই 15ই অগাস্টকে মাথায় রেখে আমাদের যে সিরিজ অফ ডিসকাশন, সিরিজ অফ ওয়েবিনার, সিরিজ অফ সেমিনার, মানে 75 বছর পূর্তি উপলক্ষে যে সিরিজ অফ ওয়েবিনার্সের আয়োজন করা হয়েছিল, তার মধ্যে একটা অন্যতম আয়োজন। এবং এটার পুরোধা মানে ম্যাক্সিমামটাই আমাদের আবির, সুপ্রসন্ন এবং পার্থবাবু, এনাদের মস্তিষ্ক প্রসূত। এনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। এবং হুগলি জেলার যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদেরকে বিশেষভাবে তুলে ধরার জন্য। আমাদের ওভারঅল ডিসকাশন বিভিন্নভাবে বিভিন্ন কেন্দ্রিকে হয়েছে, বিভিন্ন পার্সপেক্টিভে হয়েছে, কিন্তু হুগলি জেলাকে কেন্দ্র করে স্বাধীনতা সংগ্রামে ওনাদের যে অবদান, সেই নিয়ে বোধহয় এই ধরনের আলোচনা আগে আয়োজন করা হয়নি। তো এটাতে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আরেকবার আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমার ছাত্রছাত্রীদের কাছে আমি রিয়েলি সরি যে আমাকে বেরিয়ে গিয়ে ওই মিটিংটায় আবার ঢুকতে হবে। আমি এইটুকু বলে পার্থবাবু, সুপ্রসন্ন এবং আবিরকে এই ওয়েবিনারের দায়িত্ব দিয়ে আমাকে লিভ করতে হচ্ছে। শুভরাত্রি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আজকে ওয়েবিনারে প্রথম যিনি বলবেন বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় মহাশয়। তার আলোচনার বিষয়বস্তু হুগলি জেলায় স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রামী।
বক্তা কিছু বলার আগে আমি একটুখানি বক্তার সম্পর্কে বলি। পার্থবাবু জিরাট এলাকার মানুষ এবং বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়ের দীর্ঘদিনের অধ্যাপক বাংলা বিভাগের। উনি কলেজের জাতীয় সেবা প্রকল্প ইউনিট 2-এর আধিকারক এবং এই জাতীয় সেবা প্রকল্পের মাধ্যমে উনি বিভিন্ন ধরনের সমাজসেবা সঙ্গে যুক্ত। করোনা মহামারীজনিত পরিস্থিতিতে এই যে দীর্ঘ লকডাউন, এই পরিস্থিতিতেও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র এবং তৎসহ আর্থিকভাবে পিছিয়ে পড়া বিভিন্ন মানুষকে আর্থিকভাবে এবং আরও অন্যান্যভাবে সাহায্য করে চলেছেন পার্থবাবু অবিরতভাবে। তবে এই সমস্ত কিছুকে বাদ দিয়েও উনি কিন্তু ওনার সাহিত্যকর্ম এবং অন্যান্য যে গবেষণার কর্ম সেটিকেও কিন্তু একই সাথে অবিরতভাবে তার চর্চা তিনি করে চলেছেন। তার যে গবেষণা কার্য আছে তার মধ্যে উল্লেখযোগ্য রবি শস্য 1 থেকে 9ম খণ্ড, অর্থাৎ 9টা খণ্ডে তিনি সেটিকে রচনা করেছেন। ওনার আরও একটি বিখ্যাত লেখা হুগলি জেলার নৌশিল্প, মানে এটি আমিও পড়েছি আর কি, সেই সূত্রে আমি বলছি হুগলি জেলার নৌশিল্প। এটা হুগলি জেলার ওপর একটা ল্যান্ডমার্ক হিসেবে আমি মনে করি সেটা চিহ্নিত করা যায়। মোহিতলাল অন্বেষা, ঈশ্বরগুপ্তর জীবন এবং সাহিত্য, বিভিন্ন ধরনের এই ধরনের বই তিনি প্রায় 30টি রচনা করেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন সর্বাধিক বা বহুল প্রচারিত পত্র পত্রিকায় ওনার লেখা প্রকাশিত হয়েছে এবং এবছর ব্যতিক্রমী শিক্ষক হিসেবে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ল থিঙ্কার সোসাইটি থেকেও তিনি সম্মানিত হয়েছেন। এরকম একজন ব্যক্তি আজকে আমাদের এই ওয়েবিনারে বক্তব্য রাখবেন। পার্থবাবু, আপনি এবার বলুন। শুভ সন্ধ্যা। সুপ্রিয় সঞ্চালক ডক্টর আবির বন্দ্যোপাধ্যায়, এই আন্তর্জালিক আলোচনা চক্রের 2 কলেজের প্রিন্সিপাল যারা মূল পৃষ্ঠপোষক, ডক্টর গৌতম বিদ এবং ডক্টর প্রতাপ বন্দ্যোপাধ্যায়, 2 আহ্বায়ক সুপ্রসন্ন চট্টোপাধ্যায়, অধ্যাপক সুপ্রসন্ন চট্টোপাধ্যায় এবং ডক্টর আবির বন্দ্যোপাধ্যায়, প্রত্যেককে এবং আজকে উপস্থিত যারা শ্রোতা আছেন, ছাত্রছাত্রী থেকে অধ্যাপক, তাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। স্বাধীনতার 75 বছর পূর্তিতে এইরকম একটি বিষয়কে নিয়ে আমরা একটি সন্ধ্যায় আলোচনা করতে পারবো। আরেকটি ব্যাপারে দুঃখ প্রকাশ করি যে মূলত মানসিক এবং শারীরিক 2 দিক থেকে আমি খুব বিধ্বস্ত অবস্থায় গত পরশু রাত্রিবেলা থেকে আছি। এই কারণে আমার কারণেই মূলত কালকে এই আলোচনা চক্রটি পিছিয়ে দিতে হয়েছিল। এই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি 2 কলেজের কাছে এবং আহ্বায়ক ও পৃষ্ঠপোষক প্রত্যেকের কাছে, তার সঙ্গে আজকে যারা আছেন তাদের কাছে। আজকেও আমি খুব একটা সুস্থ তা নয়, ফলে আজকের মূল আলোচক সুপ্রসন্ন বাবুই থাকবেন। আমি খুব সংক্ষেপে হুগলি জেলার একটা বিরাট ক্ষেত্র স্বাধীনতা সংগ্রামের, তার থেকে খুব সংক্ষেপে একটু আলোকপাত করবার চেষ্টা করব। এই আর স্বাধীনতা আন্দোলনে হুগলি জেলার যে অবদান, একটি দীর্ঘ গবেষণা তা অপেক্ষা রাখে।
এই গবেষণা শুধু যে তথ্য অন্বেষণ করা তা কিন্তু নয়। এই গবেষণার জন্য প্রয়োজন বিশ্লেষণ ধর্মী একটা মনোভাব। বিপ্লব আন্দোলনের ক্ষেত্র হিসেবে হুগলি জেলা উত্তাল হয়ে উঠেছিল বিংশ শতাব্দীর প্রথম থেকেই, একথা আমরা জানি। কিন্তু 19 শতকের শেষার্ধ থেকে হুগলির বিশেষ কিছু অঞ্চলে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতিটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। এর কারণ ওই সমস্ত অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিন্যাস একইভাবে পরবর্তীকালে অহিংস নিরস্ত্র জাতীয়তাবাদী আন্দোলনে হুগলি জেলা অংশ নিতে থাকে। ছোট জমিদার ও কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত শ্রেণীর ব্রিটিশ বিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়া এর একটি অন্যতম কারণ বলে আমার কাছে মনে হয়। শাসনতান্ত্রিক প্রয়োজনে আমরা জানি যে 1795 খ্রিস্টাব্দে বর্ধমানে জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়েছিল আমাদের হুগলি জেলা। ও 13টি থানা ছিল সেই নবগঠিত জেলায়। পরবর্তীকালে গোটা 19 শতক জুড়ে জেলায় বিভিন্ন অংশের অন্তর্ভুক্তি ও বিযুক্তিকরণ এই বিষয়গুলি কিন্তু ঘটতে থেকেছে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এই জেলার নদ নদীর সংখ্যা অনেকগুলি। নদীপথকে নানাভাবে সেই সময় কাজে লাগিয়েছিল আমাদের বিপ্লব আন্দোলনের সঙ্গে, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত বিপ্লবীরা। সশস্ত্র সংগ্রাম শুরু করার উপযুক্ত যে ভৌগোলিক পরিবেশ, সেইটিও কিন্তু হুগলি জেলার নানান জায়গাতে ছিল। চন্দননগর ছিল ফরাসি শাসনাধীন অঞ্চল, একথা আমরা জানি, এবং সেখানে আশ্রয় নিয়ে বিপ্লবীরা সশস্ত্র বিপ্লবের নানান রকম পরিকল্পনা করতেন। ফরাসি কর্তৃত্ব থাকার কারণে এলাকায় ঢুকতে গেলে ব্রিটিশ পুলিশের নির্দিষ্ট অনুমতি সেই সময় নিতে হতো। অতর্কিতে তারা হানা দিতে পারতেন না। ফলে বাংলার অন্য প্রান্তে বৈপ্লবিক কাজকর্ম সেরে কিছুটা নিরাপদ্রবে ফেরারি বিপ্লবীরা এই চন্দননগরে সেই সময় আশ্রয় নিয়েছেন। ইতিহাস আমাদের একথা বলছে। এখন হুগলি জেলার অহিংস পথে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময়কাল। জেলার বেশ কিছু গ্রাম এই বিষয়ে একটা অগ্রণী ভূমিকা নিয়েছিল। শিক্ষার প্রসারে হুগলি জেলা অনেকটাই এগিয়ে ছিল অন্যান্য জেলাগুলির থেকে। শিক্ষার প্রসার, শিক্ষিত মানুষদের উপস্থিতি, যোগাযোগ ব্যবস্থার সুবিধে এবং রাজনীতি, সমাজ সচেতনতার আবর্তে থাকা এই জেলা ক্রমশ স্বাধীনতা আন্দোলনে নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে সেই সময়ে আবির্ভূত হয়েছিল। নিজস্ব বৈশিষ্ট্য বলার কারণ হলো হুগলি জেলার সশস্ত্র ও নিরস্ত্র উভয় ধরনের স্বাধীনতা সংগ্রামকে লালন করেছিল তার পক্ষে। বাংলার বিপ্লব আন্দোলনে অংশগ্রহণকারী বহু নেতার জন্মভূমি ছিল আমাদের এই হুগলি জেলায়। এই জেলায় সমস্ত গুপ্ত সংগঠনগুলির কার্যক্ষেত্র প্রসারিত হয়েছিল, একথা আমরা প্রত্যেকে জানি। অনেক সময় দুটি পরস্পর বিরোধী গুপ্ত সংগঠন তারা একই সঙ্গে এই জেলাতে কাজ করেছে, এ তথ্যও আমাদের কাছে আছে, এবং সংঘবদ্ধ হবার চেষ্টা করেছে দুটি ভিন্ন মতাবলম্বী গুপ্ত গোষ্ঠী বিপ্লবীরা। জেলার বিপ্লবীদের জন্য তা অনেক ক্ষেত্রে সম্ভব হয়েছে। তাছাড়া তথ্যসূত্র যদি আমরা দেখি, সর্বভারতীয় যে অভ্যুত্থানগুলির প্রচেষ্টা সেই সময় ঘটেছিল, তার সঙ্গেও কিন্তু হুগলি জেলার বিপ্লবী আন্দোলনের, স্বাধীনতা আন্দোলনের একটা নিবিড় যোগ সে সময় ছিল। সশস্ত্র সংগ্রাম এবং পরবর্তী স্তরে কমিউনিস্ট চিন্তা ভাবনার বিকাশেও এই জেলা বিশেষ অগ্রণী ভূমিকা নিয়েছিল, একথা দ্ব্যর্থহীন ভাষায় বলা যায়। বিপ্লব এবং সাংস্কৃতিক আন্দোলনে হুগলি জেলার এই অগ্রগামী প্রতিরূপকে দেখতে পেয়ে
ঋষি অরবিন্দ তিনি সউচ্চারে বলছেন যে সমগ্র ভারতের হৃদয় ভূমি বঙ্গদেশ, বাংলার হৃৎস্পন্দন ধ্বনিত হয় হুগলি জেলায়। এই বক্তব্যের মধ্যে আবেগ থাকলেও কিন্তু আমাদের মনে হয় এটি অতিশয়োক্তির দোষে দুষ্ট বক্তব্য নয়। সমগ্র ভারতের হৃদয় ভূমি বঙ্গদেশ, বাংলার হৃৎস্পন্দন ধ্বনিত হয় হুগলি জেলায়, এ কথা বলছেন ঋষি অরবিন্দ, বিপ্লবী অরবিন্দ। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তবে দেখব যে ঊনবিংশ শতাব্দী নানাভাবে সংঘাত ও সমন্বয়ের মধ্য দিয়ে বাঙালি মানস লোক সেই সময় এগিয়েছিল নবজাগরণের দিকে। ধীরে ধীরে বিকশিত হয়ে উঠেছিল বাঙালির বিপ্লব মানস। সমাজ বিপ্লব ও রাষ্ট্র বিপ্লব এই দুইয়ের ইশারা আলোড়িত করেছিল আমাদের জনসমুদ্রকে। হুগলি জেলার ইতিহাসে চুঁচুড়া, চন্দননগর, ব্যান্ডেল, উত্তরপাড়া, শ্রীরামপুর সশস্ত্র বিপ্লবের সংগঠনের এক একটি গুরুত্বপূর্ণ ভূমি ছিল। এদের মধ্যে বিপ্লবী আন্দোলনের চন্দননগরের ভূমিকা নিয়ে অনেক গবেষণা হয়েছে ইতিমধ্যে। ফরাসি বিপ্লবের যে সাম্য, মৈত্রী, স্বাধীনতার বাণী চন্দননগরবাসী ভারতীয় পরিপ্রেক্ষিতে বুঝতে শুরু করেছিল সেই সময়, একথা হুগলির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আলোচনা করতে গিয়ে কিন্তু আমাদের সর্বাগ্রে মনে থাকা উচিত। নতুন ধরনের নাট্য চর্চা, নতুন ধরনের সঙ্গীত চর্চা, নতুন ধরনের পুস্তক প্রকাশ, লাইব্রেরি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছিল সমাজ সংস্কারের এক একটা নতুন ধারার, যা নিঃসন্দেহে বৈপ্লবিক ছিল, বৈপ্লবিক ছিলই। এর ভেতর দিয়ে জেগে উঠেছিল বিপ্লবী চেতনা। ফরাসি সাম্রাজ্যবাদ ও ব্রিটিশ সাম্রাজ্যবাদ উভয়েরই বিরোধিতা করেছিল এই চন্দননগরের তরুণ বিপ্লবীরা। আমরা যদি 1882 খ্রিস্টাব্দের কথা ভাবি, তবে 1882 খ্রিস্টাব্দে চন্দননগরে প্রজাবন্ধু বলে একটি পত্রিকা প্রকাশিত হচ্ছে এবং পত্রিকাটি প্রকাশ করছেন তিনকড়ি বন্দ্যোপাধ্যায়, তার সম্পাদনা করছেন তিনকড়ি বন্দ্যোপাধ্যায়, যা নাগরিক স্বাধীনতার কথা সেই সময়ে 1882-তে চন্দননগরে বসে ঘোষণা করছেন তিনি। এবং পরবর্তী সময়ে আরো পত্রিকা প্রকাশিত হতে থাকে এই চন্দননগর থেকে। সেই সঙ্গে 19 শতকের শেষে চন্দননগরে আবির্ভূত হন কয়েকজন উল্লেখযোগ্য বিপ্লবী পুরুষ, যাদের নেতৃত্বে চন্দননগরের বিপ্লব মানস সেই সময়ে আগুনের মতন জ্বলে উঠেছিল। প্রায় তিনকড়ি বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় প্রজাবন্ধু পত্রিকাটির সময় থেকেই, অর্থাৎ 1882 সাল থেকেই চন্দননগরের রাজনৈতিক সচেতনতার জন অঙ্কুরকে মাথা তুলে দাঁড়াতে দেখা গিয়েছিল। এই দশক, যা পূর্ববর্তী দশক থেকে আগামী দিনের বিপ্লবী সারথীদের জন্ম দিয়েছিল বলে আমাদের কাছে মনে হয়। যেমন চারুচন্দ্র রায়, তিনি জন্মাচ্ছেন 1870 খ্রিস্টাব্দে। যেমন রাসবিহারী বসু, তিনি জন্মাচ্ছেন 1885 খ্রিস্টাব্দে। যেমন বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি জন্মাচ্ছেন 1879 খ্রিস্টাব্দে। কানাইলাল দত্ত, তিনি জন্মাচ্ছেন 1888 খ্রিস্টাব্দে। বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি জন্মগ্রহণ করছেন 1886 খ্রিস্টাব্দে। নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি জন্মগ্রহণ করছেন 1884 খ্রিস্টাব্দে। মতিলাল রায়, তিনি জন্মগ্রহণ করছেন 1882 খ্রিস্টাব্দে। শ্রীশচন্দ্র ঘোষ, তিনি জন্মগ্রহণ করছেন 1887 খ্রিস্টাব্দে। চন্দননগরের বুকে এতজন বিপ্লবী প্রায় সমসময়ে উত্থান এবং ফরাসি শাসনের আড়ালে থেকে তাদের কার্যকলাপে হুগলি জেলার বিপ্লব পথকে মসৃণ করেছিলেন তারা, এবং 19 শতকে হুগলি জেলার বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রকে তারা প্রস্তুত করেছিলেন। বিংশ শতাব্দীর একেবারে প্রথমেই তার বিকাশকে আমরা ঘটতে দেখেছি। ভৌগোলিক এবং রাজনৈতিক এই অবস্থানের দিক থেকে চন্দননগরের বিপ্লবী কাজকর্ম শুরু করার পক্ষে একটা আদর্শ জায়গা ছিল বলে আমাদের কাছে মনে হয়। একদিকে গঙ্গা নদী, অন্যদিকে সরস্বতী নদীর মজে আসা খাল, অসংখ্য বৃক্ষ শোভিত শহর। চন্দননগরের ভৌগোলিক অবস্থান
তার গতিপথ, যোগাযোগ ব্যবস্থা, এখানকার বেশ কয়েকটি প্রেস বা ছাপাখানা এবং অবশ্যই ফরাসিদের উপস্থিতিতে বিপ্লবীদের সাহায্য করেছিল। সদ্য উত্থিত শিক্ষিত মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর যে বিপ্লব মনস্কতা তা ছিল উল্লেখ করবার মতন বিষয়। অস্ত্র লুকিয়ে রাখা, অস্ত্র তৈরি করা, বোমা তৈরি করা, যে সমস্ত বোমা সর্বভারতীয় বিপ্লবী কার্যে সেই সময় ব্যবহৃত হয়েছে, ইস্তেহার ছাপানো, বিভিন্ন গোপন বিপ্লবী দলকে সাহায্য করা এবং প্রয়োজনে অনেককে চন্দননগরের বুকে আশ্রয় দেওয়া ইত্যাদি কাজে চন্দননগরের অগ্রণী ভূমিকা আমাদের স্মরণ করতেই হবে হুগলি জেলার স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আলোচনার ক্ষেত্রে। তখন থেকেই কেন্দ্র হয়ে উঠেছিল কথা আমরা দিদাই জেলার অন্যতম বিপ্লব তীর্থ ছিল শ্রীরামপুর শহর। কানাইলাল দত্ত যেমন ফাঁসির মঞ্চে চন্দননগরে শহীদ হয়েছিলেন, শ্রীরামপুরে বিংশ শতাব্দীর প্রথম থেকে উচ্চবৃত্ত ও শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর তত্ত্বাবধানে প্রভাব বিস্তার করেছিল। কিন্তু সশস্ত্র সংগ্রামীরাও কিন্তু আশুতোষ দাস, যদুগোপাল মুখোপাধ্যায় কর্তৃক গঠিত বিপ্লবী কেন্দ্রের এক একজন অগ্রণী বিপ্লবী ছিলেন। শ্রীরামপুর মূলত যুগান্তর দলের বিপ্লবীরা সেখানে সক্রিয় ছিলেন এবং চুঁচুড়ার জ্যোতিষচন্দ্র ঘোষ, যিনি মাস্টারমশাই বলে প্রখ্যাত ছিলেন, এবং আরেকটি তথ্য উল্লেখ করা, তিনি যখন জেলে তাকে ধরে নিয়ে যাওয়া গিয়ে অকথ্য নির্যাতন করা হয় এবং তার অশীতিপর মাকেও তাকে দেখতে দিতে রাজি ছিলেন না বিপ্লবী ইংরেজ পুলিশ। সেই সময় রবীন্দ্রনাথ মানবাধিকার লঙ্ঘন করছেন ইংরেজ সরকার এই বলে সরব হয়েছিলেন এবং তিনি চিঠি চাপাটি লেখা শুরু করেছিলেন। সেই মাস্টারমশাই জ্যোতিষচন্দ্র ঘোষ, তিনি এবং শ্রীরামপুরের ইউনিয়ন স্কুল থেকে বহু বিপ্লবী সন্তান নানা বৈপ্লবিক কার্যকলাপে সেই সময় অংশগ্রহণ করেছিল। এখানে উল্লেখ্য যে অনেকেই লালিত হয়েছিলেন বিদ্যা মন্দির নামে স্কুলটিকে কেন্দ্র করে। হুগলি জেলার বিপ্লব কেন্দ্রের আকর ভূমি ছিল এই বিদ্যা মন্দির। তার নেতৃত্বে ছিলেন জ্যোতিষচন্দ্র ঘোষ, তার নেতৃত্বে ছিলেন আমাদের বলাগড়ের গুপ্তিপাড়ায় জন্মেছিলেন যে বিপ্লবী এবং চুচুড়া ঘড়ির মোড়ে যার ওই ঘড়িটার নিচেই যার মূর্তি আছে ভূপতি মজুমদার, নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সিরাজুল হক, বিজয় মোদক প্রমুখ বিপ্লবীরা। এদের সঙ্গে উত্তরপাড়া এবং শ্রীরামপুরের একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সিরাজুল হক তিনি যুগান্তর দলের সদস্য ছিলেন, শুধু সশস্ত্র বিপ্লবের ক্ষেত্রেই নয়, অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রেও শ্রীরামপুর হুগলি জেলার উল্লেখযোগ্য একটি বৈপ্লবিক স্থান হয়ে উঠেছিল। 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হলে গোপন এবং প্রকাশ্যে উভয় ধারার আন্দোলন সংগঠিত হয়েছিল শ্রীরামপুরে, এবং এই সময় পর্বে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে আমরা উঠে আসতে দেখেছি শঙ্করী প্রসাদ মুখোপাধ্যায়, যিনি জন্মাচ্ছেন 1906 খ্রিস্টাব্দে, তিনি প্রয়াত হচ্ছেন 1948-এ, ইন্দুভূষণ মুখোপাধ্যায়, ডাক্তার আশুতোষ দাস, অতুল্য ঘোষ প্রমুখ বিশেষভাবে স্মরণযোগ্য বলে আমাদের কাছে মনে হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে শ্রীরামপুরের বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল তিনটি ক্ষেত্রে: নিরস্ত্র জাতীয়তাবাদী আন্দোলন, সশস্ত্র বিপ্লব এবং একই সঙ্গে সাম্যবাদী আন্দোলনের পরিচালনা। সাম্যবাদী আন্দোলনের ক্ষেত্রে পাঁচু গোপাল ভাদুরী, যিনি জন্মাচ্ছেন 1907 খ্রিস্টাব্দে, তিনি প্রয়াত হচ্ছেন 1979 খ্রিস্টাব্দে, তার নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। যুগান্তর দলের গোপীনাথ সাহা শ্রীরামপুরের সন্তান, তিনি 1924 খ্রিস্টাব্দে ট্রেগার্ডকে ভুল করে ট্রেগার্ডকে মারতে গিয়ে
আর্নেস্ট ডে কে হত্যা করেছিলেন এবং গোপীনাথ সাহা ৭ ডিসেম্বর ১৯০৫ খ্রিস্টাব্দে তিনি ফাঁসির মঞ্চে আত্মবলিদান করেছিলেন। একথা আমরা প্রত্যেকে জানি। ভুল বললাম, তিনি আত্মবলিদান করেছিলেন ১৯২৪ খ্রিস্টাব্দের ১ মার্চ। এই অকুতোভয় বিপ্লবীর মরণ হুগলি জেলার বিপ্লবী আন্দোলনকে এবং সশস্ত্র বিপ্লবকে আরো ত্বরান্বিত করেছিল, একথা কিন্তু ইতিহাস বলছে। চন্দননগর এবং শ্রীরামপুর ছাড়া চুঁচুড়া, হুগলি, ব্যান্ডেল, উত্তরপাড়ার বিপ্লবী আন্দোলনের এক একটি কেন্দ্র স্থাপিত হয়েছিল এবং দীর্ঘ সংগ্রাম ছিল ১৯০৫ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। উত্তরপাড়া অঞ্চলের কথা যদি আমরা ভাবি, উত্তরপাড়া অঞ্চলে বিপ্লবী আন্দোলনের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই অমরেন্দ্র, অনেকে মনে করেন, কেউ কেউ ভাবেন যে শরৎচন্দ্র যখন সব্যসাচীর মতো চরিত্র পথের দাবিতে আনছেন, রাসবিহারী বসুকে সামনে রেখে তিনি লিখেছিলেন, কেউ নেতাজি সুভাষচন্দ্রের কথা বলেন। কিন্তু আমরা যদি অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের এই যে এক একটা ছদ্মবেশ ধারণ করে সারা পৃথিবীতে বৈপ্লবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া তার জীবন কাহিনী আলোচনার দীর্ঘ সুযোগ পাই, তবে আমাদের কেন জানি না মনে হয় যে বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় হয়তোবা এই সব্যসাচী চরিত্র নির্মাণের ক্ষেত্রে শরৎচন্দ্রের মনের মধ্যে প্রভাব ফেললেও ফেলতে পারেন। বাঘা যতীনের সঙ্গে যেমন চন্দননগরের বিপ্লবী কেন্দ্রে মতিলাল রায়ের যোগাযোগ ছিল, তেমনি যোগাযোগ ছিল অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গেও। বাঘা যতীন বিপ্লবী আন্দোলনকে ত্বরান্বিত করতে উত্তরপাড়ায় আসতেন মাঝে মাঝেই, যেমন তিনি এসেছিলেন অরবিন্দ জেল থেকে ছাড়া পাবার পরে। এবং তার অরবিন্দের উত্তরপাড়া অভিভাষণ যে বিখ্যাত হয়ে আছে, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হবার পর থেকেই উত্তরপাড়ার বিপ্লবী আন্দোলনের একটা জোয়ার এসেছিল এবং স্বদেশী আন্দোলনের জোয়ারে উত্তরপাড়ার শ্রমজীবী সাধারণ মানুষ, শিক্ষিত মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের একটা যোগসূত্র স্থাপিত হতে থাকে ক্রমান্বয়ে। এবং ১৯০৮-এর পর থেকে শুরু করে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একটা জোয়ার এসেছিল সেখানে। ১৯০৫ সাল থেকে উত্তরপাড়ায় আসতে থাকেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়ায় আসতে থাকেন কৃষ্ণকুমার মিত্র, ভূপেন্দ্রনাথ বসু প্রমুখ নেতৃত্বরা। এবং পিতার সাহায্য নিয়ে অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় উত্তরপাড়ার বাড়িতে ৬টি তাঁত বসিয়েছিলেন সেই সময়ে স্বদেশী কাপড় উৎপাদন করাবার জন্য। এবং আমরা জানি যে তিনি সেই সময় স্থাপন করেছিলেন শিল্প সমিতি বলে একটি প্রতিষ্ঠান। বিপ্লবী আন্দোলনের গঠনমূলক কাজে উৎসাহিত করেছিলেন তিনি সাধারণ মানুষকে। রাজা প্যারীমোহন এবং তার পুত্র রাজেন্দ্রনাথ অর্থ সাহায্য করতে থাকেন এই সব কর্মকাণ্ডে। উত্তরপাড়ায় স্থাপিত হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি উত্তরপাড়া শাখা, এবং উত্তরপাড়ার সঙ্গে কলকাতার বিপ্লবীদের একটা যোগসূত্র স্থাপিত হয়। সশস্ত্র বিপ্লবের পর্যায়ে অনুশীলন এবং যুগান্তর দুই দলের নেতারাই কিন্তু এই উত্তরপাড়াতে এক একটি কেন্দ্র গড়ে তুলেছিলেন, যেখানে ডন সোসাইটির শাখা পর্যন্ত উত্তরপাড়ায় স্থাপিত হয়েছিল। অমরেন্দ্রনাথ নিজে উত্তরপাড়ায় ফিল্ড একাডেমি স্থাপন করেছিলেন, যেখানে ব্যায়াম চর্চা হতো, যেখানে লাঠি খেলা শেখানো হতো, যেখানে ছুরি চালানো শেখানো হতো, এবং পাঠচক্র গড়ে তুলে তিনি বিপ্লবী মানসিকতা তৈরি করবার জন্য উত্তরপাড়ার যুবকদের মধ্যে চেষ্টা করেছিলেন। কংগ্রেসের প্রভাব উত্তরপাড়ায় ক্রমশ বেড়েছিল। ১৯০৭ সাল থেকে উত্তরপাড়ার সশস্ত্র বিপ্লবী চিন্তা প্রাধান্য পেতে থাকে এবং বিশেষ করে যুগান্তর দল এখানে বেশ সুসংগঠিত সংগঠন তৈরি করেছিল সেই সময়। এবং বিপ্লবীদের স্মৃতিকথাগুলো যদি আমরা একটু 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 আলোচনা করি, তবে আমরা দেখবো যে উত্তরপাড়াতে সন্ধ্যা, নবশক্তি, যুগান্তর, বন্দে মাতরম ইত্যাদি পত্রিকা বেশ ভালো বিক্রি হতো সেই সময়। এবং স্বদেশী আন্দোলনে উত্তরপাড়ার প্রত্যেকটি ঘরে ঘরে উন্মাদনার সৃষ্টি হয়েছিল। সেই উন্মাদনার কথা লিখেছেন ইংলিশম্যান পত্রিকার সেই সময় এই উন্মাদনার কথা লিখেছেন। এবং একটি দিনে একটি সংবাদের শিরোনাম হয়েছিল উত্তরপাড়া পশ্চিমবঙ্গের বরিশাল হতে চলেছে। বরিশালে সেই সময় অশ্বিনী কুমার দত্তের মতো মানুষদের প্রচেষ্টা, বরিশালের সেই সময়ে বিপ্লবী আন্দোলনের এবং অহিংস আন্দোলনের ভূমিকা, সেইগুলো সারা বাংলাকে প্রভাবিত করছে। এবং ইংলিশম্যান কাগজ লিখছেন
যে উত্তরপাড়া যেন আরেকটি বরিশাল হতে চলেছে বাংলার বুকে। বিপ্লবী আন্দোলনের সামাজিকভাবে উত্তরপাড়ায় অংশগ্রহণ একটা ভিন্নতর জায়গা ছিল, কারণ বঙ্গভঙ্গ আন্দোলনের প্রায় প্রতিটি কর্মসূচি এই উত্তরপাড়াতে অনুষ্ঠিত হয়েছিল। এখানে শুধু শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী নয়, জমিদার শ্রেণী একটা সক্রিয় অংশগ্রহণ করেছিল এই সমস্ত বৈপ্লবিক কর্মকাণ্ডে। তার সঙ্গে ছিল নিম্ন বর্গের মানুষেরা, বিপ্লবী আন্দোলনকে তারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে। হুগলি জেলার বিপ্লবী আন্দোলনের এই একটি উল্লেখযোগ্য পর্যায় ছিল মধ্যপন্থাকে সম্পূর্ণভাবে বর্জন করে 1907 সাল নাগাদ চন্দননগর, চুঁচুড়া সহ হুগলির বিস্তৃত অঞ্চল সশস্ত্র বিদ্রোহের, সশস্ত্র বিপ্লবের একটা জোয়ার এসেছিল। এবং বারীন্দ্র কুমার ঘোষ, বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এখানে ক্রমান্বয়ে যাতায়াত শুরু করেন এবং যুগান্তরের কেন্দ্র স্থাপিত হয় এখানে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ মধ্যপন্থী নেতারা সেই সময় ক্রমান্বয়ে সরে যেতে থাকেন। এরপর থেকে সারা বাংলা জুড়ে বিপ্লবী অ্যাকশন, সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ শুরু হয় এবং তার পুরোধা হিসেবে উত্তরপাড়া, চন্দননগর অঞ্চল বিশেষভাবে অংশগ্রহণ করেছিল। উত্তরপাড়ার বিপ্লবীরা আপাত দৃষ্টিতে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন গড়ে তুলে কাজ শুরু করেছিলেন সেই সময়। চন্দননগরেও ঠিক একই ঘটনা ঘটেছিল। যেমন চন্দননগরের মতো উত্তরপাড়ায় শিল্প সমিতি স্থাপিত হয়, উত্তরপাড়ায় শ্রমজীবী সমবায় বলে প্রতিষ্ঠান স্থাপিত হয়। বাঘাযতীন এবং রাসবিহারী বসুর নেতৃত্বে ভারতব্যাপী যখন অভ্যুত্থানের পরিকল্পনা করা হয়েছিল, উত্তরপাড়ার বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং অন্যান্য কর্মীরা তার শরিক হয়েছিলেন, সক্রিয় শরিক হয়েছিলেন। ইতিহাস আমাদের এই তথ্য দেয়। অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় লেখা থেকে আমরা জানতে পারি যে 1908 থেকে 1912 সালের মধ্যে তারা নানান ধর্মীয় অনুষ্ঠান, বন্যাত্রাণের মধ্য দিয়ে দলের সংগঠনকে তারা বাড়াবার চেষ্টা করেছেন। পালি এবং উত্তরপাড়া অঞ্চলে দীর্ঘদিন ধরে বিপ্লবী কাজকর্মের একটা ঐতিহ্য গড়ে উঠেছিল হুগলি জেলায়। শহীদ স্মৃতিশ বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ধ্রুবেশ চট্টোপাধ্যায়, চৈতন্যদেব চট্টোপাধ্যায় প্রমুখ বিপ্লবীরা উত্তরকালে সেই ধারাকেই বহন করে নিয়ে গেছে, একথা আমরা দ্বিধাহীন ভাবে বলতে পারি। অগ্নিযুগের বিপ্লবীদের মধ্যে চুঁচুড়ার জ্যোতিষচন্দ্র ঘোষ, ননীগোপাল মুখোপাধ্যায়, গঙ্গানারায়ণ চন্দ্র, হরিনারায়ণ চন্দ্র, হুগলির দেবব্রত বসু এবং দুর্গাদাস চট্টোপাধ্যায়, শ্রীরামপুরের জিতেন্দ্রনাথ লাহিড়ী, মগরার ডাক্তার দীনবন্ধু ঘোষ, আরামবাগের হরিনারায়ণ রায় প্রমুখেরা বৈপ্লবী, তাদের বৈপ্লবিক কর্মকাণ্ড, স্বাধীনতা সংগ্রামের কর্মকাণ্ড আজকেও যখন আমরা ইতিহাসের পাতায় পড়ি, আমরা শিহরিত না হয়ে পারি না। এবারে আলাদাভাবে হুগলি জেলার বিপ্লবী আন্দোলনের কতগুলি পর্যায়ের কথা কিন্তু আমাদের বলা প্রয়োজন। যেমন আমরা প্রথমেই উল্লেখ করতে পারি তারকেশ্বর সত্যাগ্রহ আন্দোলন। যদিও তারকেশ্বরের মহান্ত সতীশগিরির বিরুদ্ধে এই আন্দোলন ছিল জনগণের একটা স্বতঃস্ফূর্ত নিজস্ব আন্দোলন, তবু বলা যায় হুগলি জেলায় এই আন্দোলনকে ঘিরে দেশপ্রেমের একটা জোয়ার বয়েছিল সেই সময়। বান ডেকেছিল একটা সামাজিক আন্দোলনে। নজরুল ইসলাম, শচীনন্দন চট্টোপাধ্যায়, স্বামী সচ্চিদানন্দ, প্রাণতোষ চট্টোপাধ্যায়, এমনকি এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস। তাদের চেষ্টাতে আন্দোলন সাধারণ মানুষ সেই সময় জয়লাভ করেছিল এবং মহান্তকে ইংরেজ প্রশাসক সহযোগিতা, সাহায্য করা সত্ত্বেও জনগণের আন্দোলনে সেদিনকে জনগণ বিজয়ী হয়েছিল। হুগলি জেলার আরামবাগে যে আইন অমান্য আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ব্যাপকতা দেখা দিয়েছিল বড় জঙ্গল, মানিকপাটে, দেখা দিয়েছিল নন্দনপুরে প্রভৃতি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। অতুল্য ঘোষ, পঞ্চানন বসু, প্রফুল্ল সেন, বিজয় কৃষ্ণ মোদক প্রভৃতি নেতারা এই সময়ে এই আন্দোলনকে নেতৃত্ব দেন। আমরা জানি যে লাঙ্গুরপাড়া গ্রামের প্রাণকৃষ্ণ মিত্র বিশেষ ভূমিকা সেই সময় নিয়েছিল, অথচ তিনি কিন্তু সশস্ত্র বিপ্লবী দলের সদস্য ছিলেন। আমরা জানি যে আরামবাগে আইন অমান্য আন্দোলনের আলাদা একটা ইতিহাস আলোচনা, তাকে নিয়েই একটা আলাদা ওয়েবিনার করা যায়। এই আন্দোলন হুগলি জেলার এই অঞ্চলের কৃষকদের মধ্যে একটা বিরাট ভূমিকা নিয়েছিল। আইন অমান্য আন্দোলন স্থিমিত হয়ে পড়লে
এই আন্দোলনের গতিমুখ আবার সশস্ত্র সংগ্রামের আবর্তে কিন্তু ঘুরে গিয়েছিল। এই সময় বিপ্লবীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উত্তরপাড়ার বরেন চট্টোপাধ্যায়, বৈদ্যবাটির নিতাই জানা, শশধর চট্টোপাধ্যায়, জনাইয়ের নিরাপদ মুখোপাধ্যায়, ভদ্রকালীর ফণী বন্দ্যোপাধ্যায়, কোন্নগরের নিবারণ মিত্র, রিষড়ার দীনেশ ঘটক, চুচুড়ার ফণী সুর প্রমুখ বিপ্লবীরা। বিপ্লবী শচীনন্দন চট্টোপাধ্যায় তার হুগলি জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস গ্রন্থে এদের সম্বন্ধে বিস্তৃত আলোচনা করেছেন এক একজন বিপ্লবীকে ধরে নিয়ে। তাদের ধরে নিয়ে এক একজনকে নিয়ে আলোচনার অবসর আমাদের আজকের এই ওয়েবিনারে নেই। শুধু অসহযোগ বা আইন অমান্য আন্দোলন নয়, ভারত ছাড়ো আন্দোলনেও হুগলি জেলা একটা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। তবে লক্ষণীয় যে হুগলি জেলায় ভারত ছাড়ো আন্দোলন রীতিমতো সহিংস আন্দোলনে কিন্তু সেই সময় রূপ নিয়েছিল। প্রথম সারির নেতারা গ্রেপ্তার হয়ে যাবার পরে এই আন্দোলন কিন্তু চলতে থাকে এবং জেলার বিভিন্ন জায়গায় থানাগুলো সেই সময় আক্রান্ত হতে থাকে, বহু থানা দখল হয়ে যায় এবং সরকারি ভবনগুলিতে জাতীয় পতাকা ওড়ানো হয়েছিল। শ্রীরামপুরের শ্যামাদাস বন্দ্যোপাধ্যায়, শঙ্করী মুখোপাধ্যায়, বিষ্ণু মুখোপাধ্যায়, চুচুড়ার সুবোধ চট্টোপাধ্যায়, গোপীনাথ দত্ত এবং সুনীল ঘোষ প্রমুখ নেতারা এবং শত শত সাধারণ কর্মী সেই সময় গ্রেপ্তার হতে থাকে এবং পুলিশ বহু জায়গাতে গুলি চালায়। বামপন্থী দলগুলির মধ্যে ফরওয়ার্ড ব্লক ভারত ছাড়ো আন্দোলনে একটা বিশেষ ভূমিকা নিয়েছিল। বিশেষ করে তাদের চুচুড়া শহরে তাদের এই অগ্রণী ভূমিকা ইতিহাসে কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে। এর ফলে স্বদেশী মনোভাবাপন্ন মানুষের সঙ্গে বামপন্থীদের একটা বিশেষ যোগাযোগ সেই সময় স্থাপিত হয়ে যায়। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির ক্ষেত্রে যেটা ঘটেছিল, জয়পাল দাস, সমর সোম, শচীন ঘোষ, অশোক ঘোষ, রমেশ পাল, ব্রজেন পাল, গঙ্গা সেন প্রমুখদের নিয়ে ফরওয়ার্ড ব্লক হুগলি জেলায় একটা জোরদার ভারত ছাড়ো আন্দোলনের একটা ঢেউ তুলেছিল এবং একই সঙ্গে তারা মদ্যপান বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন। সেই সময় অস্পৃশ্যতা বর্জনের গান্ধীজির যে স্বপ্ন, তারা সেই স্বপ্নকে পূর্ণ করতে অস্পৃশ্যতা বর্জনের ডাক দিয়েছিলেন এবং আইন অমান্য আন্দোলনে তাদের অগ্রণী ভূমিকা ইতিহাসে লেখা আছে। আমরা আগেই উল্লেখ করেছি যে স্বাধীনতা আন্দোলনের প্রবাহ পর্যায়ে অহিংস সহিংস উভয় পথেই বিপ্লবী জীবনের উদ্দাম আগ্রহ লক্ষ্য করা গিয়েছিল। সর্বভারতীয় প্রতিটি ষড়যন্ত্র মামলায় হুগলি জেলার বিপ্লবীরা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। আলিপুর জেলে নরেন গোস্বামী হত্যা, টেগার্ড ও ডেনহ্যামের প্রতি আক্রমণ, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনকে সাহায্য থেকে শুরু করে আজাদ হিন্দ বাহিনী গোপনে ভারতে যে কার্যকলাপ চালাচ্ছিল তাতেও যুক্ত হয়েছিল হুগলি জেলার বিপ্লবীরা। যেসব কাহিনী আজ সর্বতোভাবে লিখিত হওয়া প্রয়োজন বলে আমাদের কাছে মনে হয়। বিপ্লবী যদুগোপাল মুখোপাধ্যায় বলতেন, একটা দেশের স্বাধীনতা অর্জন সেই দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, সৈনিক ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হতে পারে। হুগলিতে যেন এই কথা আমরা অক্ষরে অক্ষরে সেই সময় পালিত হতে দেখেছি। কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবীদের একসঙ্গে তারা আন্দোলনে ঝাঁপিয়েছেন এবং ভারত রক্ষা আইনে হুগলি থেকে বহু কমিউনিস্ট নেতা সেই সময় গ্রেপ্তার বরণ করেছিলেন। একই সঙ্গে বলতে হয় যে আন্দামানে দ্বীপান্তরিত যে রাজনৈতিক বন্দীরা হুগলি জেলার বিপ্লবী আন্দামানে এই বিপ্লবীরা গেছেন, বিপ্লবীরা বন্দী হয়েছেন, সে সংখ্যাটাও কিন্তু কম নয়। আমরা জানি চুচুড়ার বিপ্লবী ননীগোপাল মুখোপাধ্যায় প্রতিরোধের বাহিনীর বিখ্যাত হয়ে আছেন। এছাড়া ধ্রুবেশ চট্টোপাধ্যায়, সিরাজুল হক, তারা আন্দামানে দ্বীপান্তরিত হয়েছিলেন। তাদের জেলের ভেতরে ৪৫ দিন তারা অনশন করেছিলেন। এ তথ্য আমাদের ইতিহাস দিচ্ছে এবং অনেক ঘটনার কথাই আমরা উল্লেখ করবার সংক্ষিপ্তভাবে চেষ্টা করলাম। এবার আলাদা করে আমরা যদি দক্ষিণেশ্বর বোমা মামলার কথা একটু বলি, দক্ষিণেশ্বর বোমা মামলায় হুগলির বহু বিপ্লবীকে অভিযুক্ত করা হয়েছিল, যেমন চুচুড়ার হরিনারায়ণ চন্দ্র, উত্তরপাড়ার ধ্রুবেশ চট্টোপাধ্যায়, বরেন চট্টোপাধ্যায়, প্রমোদ চট্টোপাধ্যায়, বীরেন চট্টোপাধ্যায়, চৈতন্যদেব চট্টোপাধ্যায়, বঙ্কিম চট্টোপাধ্যায়, গঙ্গানারায়ণ চন্দ্র প্রমুখের কথা উল্লেখ করা যায়। বিপ্লবী আন্দোলনের প্রবাহে হুগলি জেলার থেকে প্রচুর পত্রপত্রিকা সেই সময় প্রকাশিত হয়েছে। সেইগুলোর কথাও কিন্তু শ্রদ্ধার সঙ্গে আমাদের স্মরণ করতে হবে, কেননা তারা জনমানসের মধ্যে বিপ্লবী মানসিকতার জন্ম দিতে পেরেছিল, স্বদেশী মানসিকতার, স্বদেশ বোধের জন্ম দিতে পেরেছিল।
সেই সময় স্বদেশ বাজার, সমবায় চিন্তা, প্রজাবন্ধু, ধূমকেতু এগুলো প্রকাশিত হয়েছে চন্দননগর থেকে। এই পত্রপত্রিকাগুলির কথা বিশেষভাবে আমরা উল্লেখ করতে পারি। আমরা এই রকম ভাবেই আমরা হুগলি বিদ্যা মন্দিরের কথা পূর্বে উল্লেখ করেছি। চন্দননগরের মতো এলাকা ভিত্তিক নয়, প্রতিষ্ঠানগত ভাবে হুগলি বিদ্যা মন্দির বিপ্লবী কাজে যে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল তাকে একটু আলাদা করে যদি আমরা উল্লেখ করি, সেখানে যুক্ত ছিলেন নগেন্দ্রনাথ মুখোপাধ্যায়, গৌর হরি সোম, প্রফুল্লচন্দ্র সেন, শচীনন্দন চট্টোপাধ্যায়, গোপেশ মল্লিক প্রমুখ গান্ধীবাদী আন্দোলনের নেতৃত্ব যেমন ছিলেন, তেমনি আরেকটি ধারাতে এই বিদ্যা মন্দিরেই সশস্ত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছেন, মাস্টারমশাই জ্যোতিষচন্দ্র ঘোষ, ভূপতি মজুমদার, সিরাজুল হক, সন্তোষ মিত্র, বিজয় কৃষ্ণ মোদক, এদের মতো নেতারাও সেখানে ছিলেন। এবং একই সঙ্গে সমাজতান্ত্রিক চিন্তাধারার ক্ষেত্রটিকে যারা এগিয়ে নিয়ে গেছেন, ধরণী গোস্বামী, গোপেন চক্রবর্তী, তুষার চট্টোপাধ্যায় এবং বিজয় মোদক, এদের কথাও কিন্তু উল্লেখ করতে হয়। শচীনন্দন চট্টোপাধ্যায় পরবর্তী সময়ে যোগ দিয়েছিলেন এই সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে। আমরা শেষ করব, হুগলি জেলার বহু ঐতিহাসিক ঘটনা সেই সময় অগ্রসরিত হয়েছিল। এই জেলার সামাজিক আন্দোলন সব থেকে বেশি হয়েছিল বাংলার মধ্যে। বাংলার নবজাগরণে এই জেলা একটি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। শিক্ষিত মধ্যবিত্ত জনমানসের উত্থান এবং তার বিস্তৃতি হুগলি জেলার বিপ্লবী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা গ্রহণ করেছিল। স্বদেশী এবং বিদেশি পুঁজির যে লড়াই, স্বদেশী ও বিদেশি সংস্কৃতির মধ্যে যে দ্বন্দ্ব, কলকাতার রাজনৈতিক আবর্তের কাছাকাছি থাকা, এই সমস্ত ঘটনা হুগলির মানুষকে স্বাধীনতা সংগ্রামে প্রেরণা দিয়েছিল বলে আমাদের কাছে মনে হয়। হুগলি জেলার মহিলা বিপ্লবীদের কথা যদি একটু উল্লেখ না করি তবে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। আমরা জানি ভুতু দাসী, রাখালি দাসী, এছাড়াও আরো কিছু নাম উল্লেখযোগ্যভাবে সেই সময়ে ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। আমরা উল্লেখ করতে পারি বিমল প্রতিভা দেবীর কথা, আমরা উল্লেখ করতে পারি দুকরিমালা দেবীর কথা, যাকে জেলের ভেতরে অকথ্য নির্যাতন করা হয়েছিল। আমরা উল্লেখ করতে পারি নিভারণী দেবীর কথা, উত্তরপাড়ার পিসিমা। আমরা উল্লেখ করতে পারি শৈলবালা ঘোষের কথা, আমরা উল্লেখ করতে পারি সন্ধ্যা চট্টোপাধ্যায়ের কথা, আমরা উল্লেখ করতে পারি পুষ্প ঘোষের কথা, আমরা উল্লেখ করতে পারি সুহাসিনী গাঙ্গুলির কথা, যাকে ওই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর যে বিপ্লবীরা পালিয়ে এলেন, জীবন ঘোষাল এরা, ওই সুহাসিনী দেবী, জীবন ঘোষাল এরা চন্দননগরে আশ্রয় নিলেন এবং সুহাসিনী দেবীকে, সুহাসিনী গাঙ্গুলিকে একটি স্কুল মিস্ট্রেসের চাকরি দিয়ে সেখানে রাখা হলো। একজন বিপ্লবীর সঙ্গে স্বামী স্ত্রী এই পরিচয়ে তারা রইলেন এবং মাঝরাতে টেগার্ডের বাহিনী এসে জীবন ঘোষালকে মেরে ফেললো এবং সুহাসিনী দেবীকে ল্যাম্প পোস্টের মধ্যে বেঁধে দুপুর পর্যন্ত ফেলে রাখা হলো। এই যে নির্যাতন, মেয়েদের ভূমিকাও হুগলি জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে উজ্জ্বল করেছে বলে আমাদের কাছে মনে হয়। আমরা সত্যবালা দেবীর কথা উল্লেখ করতেই পারি এ প্রসঙ্গে। হুগলি জেলাকে বাংলার বিপ্লবী আন্দোলনের অন্যতম পীঠস্থান বলে চিহ্নিত করা হয় এবং চন্দননগরের ফরাসি শাসন, জেলার ভৌগোলিক অবস্থান, নদীপথ ফেরারি বিপ্লবীদের পক্ষে কিছুটা নিরাপদের আশ্রয় ভূমি হয়েছিল সেই সময়। পাশাপাশি ছিল স্থানীয় মানুষদের উন্নত চেতনা, দেশাত্মবোধ, সব মিলিয়ে জেলার নানা প্রান্তে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জোয়ার এসেছিল। কিন্তু তথ্যের অভাব, সরকারি নথিগুলির অপ্রতুলতা আজ অনেকটাই বিলুপ্তির ইতিহাসে হারিয়ে গেছে হুগলির স্বাধীনতা সংগ্রামের কথাবার্তা। ভবিষ্যতে কোনো গবেষক যদি প্রকৃত তথ্যের সন্ধানে নামেন তবে একদিন যথাযথভাবে হুগলি জেলার স্বাধীনতা আন্দোলনের একটা পূর্ণাঙ্গ ইতিহাস রচিত হবেই। এই প্রত্যয় আমরা আমাদের বুকে লালন করে আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে এই স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষে শুভেচ্ছা, অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার এই সংক্ষিপ্তভাবে হুগলির স্বাধীনতা সংগ্রাম এবং সংগ্রামীদের ওপরে আলোকপাত আমি এখানে শেষ করছি। আমি আবার ফিরিয়ে দিচ্ছি ডক্টর আবির বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি অনুষ্ঠানকে তাঁর মতন করে এগিয়ে নিয়ে যাবেন।
অসংখ্য ধন্যবাদ পার্থবাবুকে এত সুন্দর তথ্যনিষ্ঠ একটি বক্তৃতা আমাদের সামনে উপস্থাপন করবার জন্য। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে একটু করে নিতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু আচ্ছা, আমি করে নিতে প্রশ্নপত্রটা পারেন। একদম শেষে হোক না, ওই সুপ্রসন্ন বলেনি, আচ্ছা, বলার রেস্টটা থাক। ঠিক আছে। এবারে আজকের আলোচনা চক্রের দ্বিতীয় বক্তা সুপ্রসন্ন চট্টোপাধ্যায়। উনি বলবেন ত্রিবেণীর, হুগলি ত্রিবেণীর তিনজন বিপ্লবী সম্পর্কে। বক্তা একটু পরিচয় আমি দিয়ে দিই। সুপ্রসন্ন চট্টোপাধ্যায় বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে 2014 সাল থেকে কর্মরত ইতিহাস বিভাগে। বর্তমানে তিনি ইতিহাস নিয়ে পিএইচডি গবেষণারত, এবং সব থেকে বড় বিষয় যে স্বাধীনতা সংগ্রামী বৃন্দাবন চট্টোপাধ্যায়ের প্রপৌত্র হলেন সুপ্রসন্ন চট্টোপাধ্যায়। এবং অধ্যাপক সুপ্রসন্ন চট্টোপাধ্যায় আজকে এই ত্রিবেণী অঞ্চলের স্বাধীনতা সংগ্রামের ওপরেই আলোকপাত করবেন। সুপ্রসন্ন বাবু, আপনি এবার শুরু করুন। প্রথমে আমি ধন্যবাদ জানাই। আবিদ, আমার শোনা যাচ্ছে কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাই আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার, বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার আবির বন্দ্যোপাধ্যায় এবং পার্থবাবুকে এইরকম একটি ওয়েবিনারে আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। বিষয়টা হলো, পার্থবাবু যে তথ্যনিষ্ঠ বর্ণনা দিলেন হুগলি জেলার স্বাধীনতা সংগ্রামের, কথাগুলো শুনতে শুনতে আমি একটু ভিজুয়ালাইজ করছিলাম যে ঠিক আজ থেকে 75 বছর পূর্বে 40-এর দশক, 30-এর দশক, প্রাক স্বাধীনতা এবং 47-এর স্বাধীনতা অর্জন, এই সময় পর্বটায় হুগলি জেলার আনাচে কানাচে ঠিক কি ঘটনাগুলো ঘটেছে যা জানা গেল, তা যদি এতটা শিহরণ জাগায়, যা জানা গেল না তা জানতে, বা আরো কত ঘটনা বেরিয়ে আসবে তা জানতে গেলে, এই বিষয়টা আমি একটু ভাবছিলাম। যেহেতু আমার আলোচনার ক্ষেত্রটা ত্রিবেণীর 3 স্বাধীনতা সংগ্রামী ব্যোমকেশ মজুমদার, ডক্টর বিভূতিভূষণ দত্ত এবং বৃন্দাবন চট্টোপাধ্যায়, তাই হুগলি জেলার অন্য বিষয়গুলোতে আমি আলোকপাত না করে ত্রিবেণী অঞ্চলটাকে কেন হাইলাইট করছি, এই কারণে 40-এর দশকে হুগলি জেলার একটা অন্যতম প্রাণকেন্দ্র পরিণত হয়েছিল ত্রিবেণী। এবং এই 3 জন মানুষের কিছু কিছু ঘটনা, ঠিক সেইভাবে তথ্যনিষ্ঠ ইতিহাসের বর্ণনা আমি দেব না, কিছু কিছু ঘটনা বলবো। ছাত্রছাত্রীরাও আছো অনেকে দেখছি, আমি বলবো একটুখানি ইতিহাস আমাদেরকে যেটা ভাবায়, ওই সময়টাই ফিরিয়ে নিয়ে যায়। আমরা ওই সময়টাই ফিরে গিয়ে সেই পরিস্থিতিটাকে একটু ফিরে দেখার চেষ্টা করছি। 2020-21 সাল বা 21-22 সাল, এই সময় পর্ব, অর্থাৎ যখন 47-এর পর আমরা 75তম বছরে পদার্পণ করছি, স্বাধীনতার বর্ষপূর্তি, 75 বছর পূর্তি, সারা বছর ব্যাপী এক মহতী অনুষ্ঠানের আয়োজন করছে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি। আমার মনে পড়ে যাচ্ছে 1997 সাল, তখন আমরা খুব ছোট, স্বাধীনতার 50 বছর পূর্তি আয়োজন চলছে। এবং ঠিক এইরকমই বিভিন্ন, মানে অত ছোট অতটা মনে নেই, আবছা যা মনে পড়ে তাতে প্রাইমারি স্কুল থেকে মিছিল করে নিয়ে যাওয়া, সেখানে জাতীয় পতাকা হাতে নেওয়া,
এবং জাতীয়তাবাদী বন্দে মাতরম স্লোগানগুলো ওই সময়কালটা মনে করিয়ে দিচ্ছিল। যাই হোক, পায়ে পায়ে 75টা বছর পেরিয়ে আমরা এমন একটা পরিস্থিতির সম্মুখীন এখন হয়েছি যে জাতীয়তাবাদ, দেশপ্রেম স্বাধীনতা পূর্ব সময়ের যে সংজ্ঞা ছিল তা যেন বদলে ফেলেছে। এবং এই পরিবর্তনে খানিকটা অবাকই হই, শঙ্কিতও হই। তাই ফিরে দেখতে হয় এই মানুষগুলোকে, যাদের সারা জীবনটাই জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং দেশকে স্বাধীন করার জন্য নিবেদিত। এবং অগাস্ট মাস আমাদের মনের মধ্যে এমন একটা জাতীয়তাবাদী সুরকে ধ্বনিত করে, সে অগাস্ট মাসে এইরূপে একটা বক্তব্য রাখার সুযোগ। সেই কারণে আমি এই 3 স্বাধীনতা সংগ্রামীর জীবনের কিছু ছবিকে একটা কোলাজ করার চেষ্টা করেছি। আর একটা বোধ কাজ করে ক্ষেত্রে, আমরা উত্তরাধিকার হতে পেরেছি কিন্তু ঐতিহ্যকে হয়তো বহন করতে পারি। ইতিহাস পড়ার সূত্রে বারবার মনে হয়েছে যে স্বাধীনতা আমরা পেয়েছি বা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতা কি শুধুমাত্র জাতীয় স্তরের নেতাদের অর্জিত, তাদের কৃতিত্ব? যখন ত্রিবেণী সম্পর্কে আরো বেশি করে জানলাম, এই 3 মানুষ সম্পর্কে ছোট থেকেই আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম এদের কাহিনী, যখন জানলাম, আরো বড় হয়ে বিষয়গুলোকে ফিরে দেখলাম যখন, তখন দেখলাম যে শুধুমাত্র জাতীয় নেতাদের কৃতিত্ব অর্জন নয়, সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জনপদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম অসংখ্য সম্পদ, যারা জাতীয় নেতাদের থেকে কোনো অংশে কম ছিল না। তাদের সমগ্র জীবনটাই একটা কর্মযোগ্য এবং স্বাধীনতা অর্জনে নিজেদের জীবনকে বাজি রেখেছিলেন তারা। এক্ষেত্রে এই 3 স্বাধীনতা সংগ্রামী আমার কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমি পূর্বেও একটি আন্তর্জাতিক সেমিনারে বলেছিলাম এই 3 স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে, তবে সেটা একটু অন্য ছকে বলেছিলাম। সেটা হচ্ছে 40-এর দশকের খাদ্য আন্দোলন, 42-এর ভারত ছাড়ো আন্দোলন কিভাবে জন্ম দিয়েছিল স্থানীয় নেতাদের, এবং ভারত ছাড়ো আন্দোলন আরো ব্যাপক আকার নিয়েছিল এই স্থানীয় নেতাদের হাত দিয়ে। এই স্থানীয় নেতারাই জাতীয় আন্দোলনকে স্থানীয় স্তরে প্রতিষ্ঠিত করেছিলেন, পরবর্তীকালে এনারা পরিণত হয়েছিলেন রাজনৈতিক মহিরুহে। এই একটা ছকে ফেলার চেষ্টা করেছিলাম আমি। যাই হোক, প্রথমে আমি যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে 3 স্বাধীনতা সংগ্রামের একটা প্রাথমিক অবয়ব দেওয়ার চেষ্টা করব। আমরা জানি ত্রিবেণী ইতিহাস প্রসিদ্ধ এবং প্রাচীন নগরী। সত্যেন্দ্রনাথের আমরা কবিতাতেও এই ত্রিবেণীর প্রসঙ্গ রয়েছে। এই ত্রিবেণীতেই এই 3 স্বাধীনতা সংগ্রামীকেও ত্রিবেণীতে 3টে বয়ের মিলন ক্ষেত্র হিসেবে তুলনা করা হতো। যেমন ব্যোমকেশ মজুমদার, ত্রিবেণীর একটি জনপদ বাসুদেবপুর, সেই বাসুদেবপুরের জমিদার পরিবারের সন্তান ছিলেন ব্যোমকেশ মজুমদার। জন্ম 1910 7ই আগস্ট। প্রাথমিক এবং বিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ করে স্কটিশ চার্চ কলেজে গেলেন ফিজিক্স কম্বিনেশন নিয়ে পড়াশোনা করতে। তখন চট্টগ্রাম, হুগলি, মেদিনীপুর আর আরামবাগে বাতাসে বাতাসে বারুদের গন্ধ। তার ঢেউ এসে লাগলো এনাদের হাত দিয়ে ত্রিবেণীতে। জমিদারি বাড়ির যে শৌখিনতা এবং নিশ্চয়তার জীবন, তা অনায়াসে ত্যাগ করে সংগ্রামী এবং অনিশ্চিত জীবনের পথে পা বাড়ালেন। উদ্দেশ্য একটাই, দেশের স্বাধীনতাকে যেভাবেই হোক ছিনিয়ে আনতে হবে। এবং বাসুদেবপুরের এই মজুমদারদের জমিদারি ছিল চোখে পড়ার মতো। তাদের প্রজাহিতৈষণাও মুখে মুখে প্রচলিত ছিল। বর্তমানেও এরকম অনেক পরিবার রয়েছে বাসুদেবপুরে যারা মজুমদার বাড়ির থেকে জমি প্রাপ্ত হয়ে বর্তমানে বসবাস করে। ত্রিবেণীর আর এক বরেণ্য সন্তান বৃন্দাবন চট্টোপাধ্যায় 1913 7ই নভেম্বর রামনসী চট্টোপাধ্যায় এবং সত্যবালা দেবীর জ্যেষ্ঠ পুত্রে জন্মগ্রহণ করেছিলেন। উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে করতেই রাজনীতির দিকে ঝোঁক, পড়াশোনার দিকে এবং খেলাধুলার প্রতি ঝোঁক তো ছিলই, তার সঙ্গে মহাত্মা গান্ধীর সেই উক্তি, এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যানট, বড় জেঠুর মুখে শুনেছিলাম এই কথা।
বিদ্যাশিক্ষা অসম্পূর্ণ রেখেই ঝাঁপ দিলেন দেশোদ্ধারে। 17 বছর বয়সে তার পিতৃবিয়োগ হওয়ার পর সংসারের এক বিরাট বোঝা কাঁধে এসে পড়ল, কিন্তু আর এক কাঁধে তুলে নিলেন স্বাধীনতা অর্জন ও দেশোদ্ধারের বিরাট দায়িত্ব। স্থানীয় স্তরে জাতীয়তাবাদ এবং গান্ধীবাদকে, গান্ধীর অহিংস আন্দোলনকে, গান্ধীর অহিংসা বাণীকে প্রতিষ্ঠিত করেছিলেন এই তিন ব্যক্তিত্ব। বিশেষ করে বৃন্দাবন চট্টোপাধ্যায়, ব্যোমকেশ মজুমদার এবং বিভূতি দত্ত, এনাদের সঙ্গে আরো দুটি যে মানুষ সম্পৃক্ত হয়ে আছেন, পার্থবাবুর আলোচনার সূত্র ধরেই বলি, তারা দুজন হচ্ছেন অতুল্য ঘোষ এবং প্রফুল্ল সেন। এর মধ্যে প্রফুল্ল সেন পরবর্তীকালে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং তার মুখ্যমন্ত্রিত্বের কিছু কিছু বিষয় মৌলিক। খানিকটা ব্যাপারটা এইরকম যে 1940-42-এর দশক, ত্রিবেণীর এই তিনটে বাড়ি, বিভূতি দত্তের ডাক্তারখানা, বিভূতি দত্তের বাড়ি, ব্যোমকেশ মজুমদারের বাড়ি, বৃন্দাবন চট্টোপাধ্যায়ের যৌথ পরিবারের বাড়ি, সেখানে গমগম করছে বিপ্লবীদের আনাগোনা। অতুল্য ঘোষ, প্রফুল্ল সেনের মতো লোকেরা এখানে থেকে, এই বাড়িগুলিতে থেকে আন্দোলন পরিচালনা করেছেন, সংগঠনের কাজে এই তিন যুবককে দায়িত্ব দিচ্ছেন। সেই আলোচনায় আসবো, তার আগে বিভূতি দত্ত সম্পর্কে একটা ধারণা দিই। এই মানুষটি ত্রিবেণীতে জন্মগ্রহণ না করলেও ত্রিবেণীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছিলেন। এই মানুষটি সম্পর্কে আরেকটি কথা বলা যায়, তা হলো কিং মেকার। হয়তো তার সহজাত ক্ষমতাই তাকে নেতা তৈরির দক্ষতা জুগিয়েছিল এবং একই এলাকার ত্রিবেণীরই বৃন্দাবন চট্টোপাধ্যায় ও ব্যোমকেশ মজুমদার হুগলি জেলার দুই রাজনৈতিক মহিরুহে তো পরিণত হলেনই, স্বাধীনতা পরবর্তী সময়ের পরপর তিনবারের বিধায়ক, 1952 প্রথম নির্বাচন থেকে 67 সাল পর্যন্ত একজন কৃষি এলাকার এবং একজন শিল্পাঞ্চল এলাকার, এদেরকে তৈরি করেছিলেন এই বিভূতি দত্ত মানুষ। ক্যাম্পবেল থেকে পড়াশোনা করে আসার পর এই মানুষটির জন্ম 1912 সালে, ঠিক যখন বঙ্গভঙ্গ ব্যর্থ, ক্ষুদিরাম বসুর ফাঁসি, যখন বাংলার রাজনীতি উত্তাল, হুগলি জেলায় তখন এই মানুষগুলির জন্ম একটা অন্য মাত্রা যোগায়। আচ্ছা, আবির, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কয়েকজন লিখছে শোনা যাচ্ছে না। যাই হোক, তো ক্যাম্পবেল থেকে ডাক্তারি পাস করে এসে এই মানুষটি 1939-এ ত্রিবেণীতে পদার্পণ করেছিলেন। তার আগে স্কুলে পড়তে পড়তে পার্থবাবু বলেছেন জায়গাগুলোর কথা, বড়ডঙ্গল, চাপাডাঙ্গা, হরিপাল, আরামবাগ, এই জায়গার আন্দোলনের দায়িত্ব কৈশোর এবং যুবক অবস্থা থেকেই তার উপরে চাপিয়ে দিচ্ছেন, অর্থাৎ তৈরি করে নিচ্ছেন অতুল্য ঘোষ প্রমুখ, তার রাজনৈতিক যারা গুরু, বিভূতিভূষণ দত্তকে সেই দায়িত্বের মধ্যে দিয়ে যেন তৈরি করে নিচ্ছেন। এবং সেই কারিগরি, মানে নিজের সেই সংগঠন তৈরি, আন্দোলন পরিচালনার দায়িত্ব আস্তে আস্তে তিনি সঞ্চারিত করেছিলেন বৃন্দাবন চট্টোপাধ্যায়, ব্যোমকেশ মজুমদারের এই ব্যক্তিগুলোর মধ্যে। পরবর্তীকালে হুগলি জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদকও হয়েছিলেন বিভূতিভূষণ দত্ত। এবার এই যে মানুষ তিন মানুষের সম্পর্কে আমি বললাম, একটা বিষয় আমাকে বিস্মিত করে, এই তিন মানুষের সাদৃশ্য হচ্ছে সমাজ সেবা থেকে এনাদের শুরুটা এরকম। 1940-এর দশক, তখন বিশ্বযুদ্ধের পরিস্থিতি, কালোবাজারির পরিস্থিতি, খাদ্যদ্রব্য ক্রমশ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে যেটাকে আমরা দুর্ভিক্ষ বলি, মানিক বন্দ্যোপাধ্যায়ের যে কে বাঁচায় কে বাঁচে লেখাটি রয়েছে, সেখানে মৃত্যুঞ্জয়ের চরিত্রটিকে আমরা যেভাবে দেখেছি যে দুর্ভিক্ষ তার মনস্তত্ত্বকেও আক্রান্ত করেছিল, ঠিক খানিকটা সেই রকমই
বৃন্দাবন চট্টোপাধ্যায় এবং বিভূতি দত্ত ত্রিবেণী হিতসাধন লাইব্রেরি এবং তার নিজের ডাক্তারখানা, এই দুটি জায়গা থেকে নিজেদের উপার্জিত অর্থে চাল সংগ্রহ করে বিতরণের ব্যবস্থা করলেন। একটা প্রবাদ আছে, কেলইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, যে একটা প্রবাদ আছে, সেখানে মাটির প্রদীপ সেই সূর্যের দায়িত্ব গ্রহণ করছে তার যেটুকু ক্ষমতা সেইটুকু দিয়ে। বিভূতি দত্ত এবং বৃন্দাবন চট্টোপাধ্যায় সেই দায়িত্ব পালন করলেন। এখানে একটা বিষয় বলার, মধ্যবিত্ত পরিবারের মানুষেরা তখন সেই চাল নেবার লাইনে দাঁড়াতে পারতো না। তাদের রাতের বেলায় বাড়ির সামনে চাল রেখে আসতেন বৃন্দাবন চট্টোপাধ্যায়। এই ঘটনা, অর্থাৎ এই ত্রাতার ভূমিকায় আসা, রাতারাতি তাকে ওই অঞ্চলে মুকুটহীন রাজায় পরিণত করল এবং একই সঙ্গে তিনি পড়লেন ব্রিটিশের রোষে। গ্রেপ্তারের চেষ্টা করা হলো, কিন্তু কোনো সাক্ষী দেওয়ার লোক পাওয়া যায়। তারপর আর এনাদের ফিরে তাকাতে হয়নি, একের পর এক সেই দায়িত্ব বেড়েছে, সেই দায়িত্ব সাদরে গ্রহণ করেছেন এবং পালন করেছেন। খাদ্য আন্দোলনে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হওয়াই হোক, তারপর ভারত ছাড়ো আন্দোলনে হুগলি জেলার দায়িত্বপ্রাপ্ত হয়ে একদিকে গ্রামে গঞ্জে আর একদিকে শহরাঞ্চলে বৃন্দাবন বাবু দায়িত্বপ্রাপ্ত ছিলেন মগরা, বলাগড়, ত্রিবেণী, অর্থাৎ এই কৃষি অঞ্চলে তিনি হয়ে উঠেছিলেন এই কৃষি অঞ্চলের নেতৃত্ব। ব্যোমকেশ মজুমদার দায়িত্ব পেলেন ভদ্রেশ্বর, চাপাডাঙ্গা থেকে শ্রীরামপুর অঞ্চল পর্যন্ত ওই অঞ্চলে। এদের আমি যখন অবজার্ভ করলাম, এই তিন মনীষীর জীবন ব্যাপী যে কর্মকাণ্ড, তাতে আমি দুটো দিক দেখতে পেলাম। একটা হচ্ছে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এনাদের কার্য, আর স্বাধীনতা পরবর্তী সময়ে এনাদের কি কর্মকাণ্ড। এখন স্বাধীনতা পরবর্তী সময়ে এনাদের কর্মকাণ্ডটা উল্লেখ করছি এই কারণে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম সেই স্বাধীনতাকে বা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা ছিল একটা চ্যালেঞ্জিং ব্যাপার। পাশাপাশি জাতি গঠন প্রক্রিয়াটাও অত সহজ ব্যাপার ছিল না, সেই প্রসঙ্গটাও আমি বলবো। তো স্বাধীনতা পূর্ববর্তী সময়ের এই যে অগাস্ট আন্দোলন, খাদ্য আন্দোলন, এই সময়ের যে এনাদের কর্মকাণ্ড ক্রমশ জেলা স্তরে, তারপর রাজ্য স্তরে এনাদেরকে পরিচিতি তৈরি করে দিল আস্তে আস্তে। অতুল্য ঘোষ, প্রফুল্ল সেনের সুনজরে পড়ে ক্রমশ তাদের উপর আর প্রত্যাশা যেন কংগ্রেস নেতৃত্বের আরো বেড়ে গেছিল। এখন এখানে একটা বিষয় উল্লেখ করার আছে, যে কথাটা আমি বলেছিলাম যে আমরা উত্তরাধিকারী হতে পেরেছি, ঐতিহ্য বহন করতে পারিনি। এখানে এনারা কি উত্তরাধিকারী, আমাদের উপর কি উত্তরাধিকার সূত্রে কি দিয়ে গেলেন যা আমরা বহন করতে পারিনি, তাই আলোচনার মধ্যেই খানিকটা কিন্তু তার ইঙ্গিত রয়েছে। যেমন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে স্বাধীনতা আন্দোলন সময় পর্বে যখন হুগলি জেলা যখন একদিকে সশস্ত্র আন্দোলন, বিপ্লবী আন্দোলন, আর একদিকে গান্ধীবাদী আন্দোলন, এই দুটো ঢেউ সমান্তরালে চলছে, তখন শিষ্যদের, রাজনৈতিক গুরুদের অনুগামী হয়ে শিষ্যরা গান্ধীবাদী আন্দোলনকে, গান্ধীজির আদর্শকে প্রতিষ্ঠা করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। যদিও সেই সময়ের যুবক সম্প্রদায়ের, সেই সময়ের যুবকরা একটা বড় অংশ বিপ্লবী আন্দোলনের প্রতি আকৃষ্ট। এনারাও প্রাথমিক পর্বে সুভাষপন্থী হয়েছিলেন, যাদের বলা হতো, সেই সময় একটা কোট আনকোট কথা ইউজ করা হতো, আনন্দবাজারি কংগ্রেস। কিন্তু এবং মগরাতে সুভাষচন্দ্র বসুর একটা সভাতে বৃন্দাবন চট্টোপাধ্যায় ভলেন্টিয়ারও হয়েছিলেন।
তবে বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য হয়েছিলেন কিনা আমার জানা নেই। কিন্তু অতুল্য ঘোষ এবং প্রফুল্ল সেন যে দায়িত্ব তাদের দিলেন, বিভূতিভূষণ দত্ত যে দায়িত্ব তাদের দিলেন, গান্ধীবাদী আন্দোলনকে, গান্ধীর অহিংসার আন্দোলনকে, অহিংসার আদর্শকে ছড়িয়ে দিতে হবে গ্রামে গঞ্জে, অক্ষরে অক্ষরে সেই দায়িত্ব পালন করলেন এনারা। পরবর্তীকালের কর্মকাণ্ড আমরা তার ছাপ পাবো। আমি এই উত্তরাধিকারের কথা বলি। এবং একটা প্রবণতা লক্ষ্য করা যায় যে যে রাজনৈতিক দল যখন শিখরে থাকে, সেই ব্যক্তিত্বরা, সেই রাজনৈতিক দল সরে যাওয়ার পর তারা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যেতে থাকে। এক্ষেত্রে কিন্তু এনারা ব্যতিক্রমী। এই কারণে এই চরিত্রগুলোকে বারবার ফিরে দেখতে হয়। যে পশ্চিমবঙ্গীয় রাজনীতিতে 70-এর দশক থেকে যখন কংগ্রেস তার স্রোত হারাচ্ছে, তখন তার মানেই যে এই রাজনৈতিক ব্যক্তিত্বরা অপ্রাসঙ্গিক হয়ে গেলেন তা নয়, তাদের কর্মকাণ্ড যে রেখে গেলেন, আমি সেই উত্তরাধিকারের কথা বলি। যেমন একটা বলতে বলতে একটা বিষয় মনে পড়লো যে 1952 সালে বৃন্দাবন চট্টোপাধ্যায় প্রথম বলাগড় অঞ্চলের বিধায়ক হলেন। 57 সালে পরাজিত হলেন বিজয়কৃষ্ণ মোদকের কাছে। 62 সালে আবার ওই কেন্দ্রে দাঁড়ালেন এবং বিজয়ী হলেন। 62 সালে যখন নির্বাচনে প্রচার করছেন, তখন ওই বিজয়কৃষ্ণ মোদক, অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বী সিপিআই এর, যিনি অতুল্য ঘোষের একটা সময়ের ছায়াসঙ্গী ছিলেন, তো তারা একটা গ্রামে নির্বাচনী প্রচারের কার্য করতে গেছেন। তখন কমিউনিকেশন এতটা ইজিলি অ্যাভেলেবেল ছিল না, এনারা ছিলেন ইজিলি অ্যাভেলেবেল, সাধারণ মানুষ ডাকলেই এনাদের পেতেন। একটা পরিবারে রাত কাটাতে হয়, সেই পরিবারে উভয়েই রাত কাটান। অর্থাৎ এই দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একসাথে একটি পরিবারে রাত্রে আশ্রয় নিয়েছেন এবং সারা রাতটা শুধুমাত্র নিজেরা গল্পগুজব করে কাটালেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটা বিরাট নজির। কেন আমি অহিংস আন্দোলনের প্রতিভু এনাদের বলি স্থানীয় স্তরে, ঠিক এই কারণে। ব্যোমকেশ মজুমদারের ক্ষেত্রেও তাই। রাজনৈতিক প্রচারে যখন ভদ্রেশ্বর অঞ্চলে একটি হাইড্রেনের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকছেন, তারপরে পুনরায় আবার ঝাঁপিয়ে পড়ছেন সে গান্ধীবাদী অহিংস মন্ত্রকে আশ্রয় করেই। কোনো রাজনৈতিক আদা ছোড়াছুড়ি নয়, কোনো ব্যক্তি আক্রমণ নয়। এই বিষয়, এই উত্তরাধিকারের কথা, এই উত্তরাধিকারটা হয়তো আমরা বহন করতে পারিনি, যার জন্য এই চরিত্রগুলোকে ফিরে দেখতে হয়। যাই হোক, আমি আবার একটু মূল আলোচনার দিকে ফিরে আসি। তো এই যখন অগাস্ট আন্দোলন, কারাবরণ করছেন হুগলি জেলার বিখ্যাত ব্যক্তিত্বরা, প্রথম সারির নেতৃত্বরা যখন কারাবরণ করছেন, ভূপতি মজুমদারের মতো মানুষরা, অতুল্য ঘোষের মতো মানুষরা, প্রফুল্ল সেনের মতো মানুষরা কারাবরণ করছেন। আরামবাগের দুর্গম অঞ্চলে, আরামবাগ বর্তমানে যেরকম সেরকম ছিল না, ওই সময় আরো দুর্গম ছিল। সেই সময় আরামবাগে আন্দোলন পরিচালনা প্রফুল্ল সেনকে বলাই হতো আরামবাগের গান্ধী। অতটা সহজ ব্যাপার ছিল না। তখন এই হুগলি জেলার এই অংশে অগাস্ট আন্দোলনকে পরিচালনা করার, কংগ্রেসী সংগঠনকে বাড়িয়ে তোলার দায়িত্ব দেওয়া হলো এই তিন যুবকের ওপর, ব্যোমকেশ মজুমদার, বৃন্দাবন চট্টোপাধ্যায় এবং বিভূতিভূষণ দত্তের ওপর। একজন কৃষিক্ষেত্রে সেই গান্ধীবাদী আন্দোলনকে ছড়িয়ে দিলেন, যার কিছু উল্লেখযোগ্য দৃষ্টান্ত রয়েছে কাজের। যখন বলাগড় অঞ্চলে উনি বিধায়ক নির্বাচিত হলেন, তখন সেই অঞ্চলে আদিবাসী সম্প্রদায়, নৌশিল্পী সম্প্রদায়, তাদের জন্য কুটির শিল্প, সেখানে গান্ধীজির আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। একইভাবে গান্ধীজির যে সমবায়ের ধারণা, তাকে ব্যোমকেশ মজুমদার প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন শিল্পাঞ্চলে। অনেক শ্রমজীবী মানুষকে সমবায়ের আওতায় নিয়ে আসার চেষ্টা করলেন এবং সেই সমবায় আন্দোলনকে তিনি একটা আন্তর্জাতিক মানের পরিণত করতে পেরেছিলেন এবং নিজেও রাজ্য বা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অনেক ক্ষেত্রে, অনেক জায়গাতে মানে প্রতিনিধিত্ব করেছেন এই সমবায় এবং আরো অনেক বিষয়, এবং পরবর্তীকালে একাধিক উচ্চ পদ লাভ করেছিলেন। তো
এরকম আর কি বারবারই স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী সময় জুড়ে এনাদের যে কর্মকাণ্ড তা আমাকে ভীষণ রকম আকৃষ্ট করেছে, এই চরিত্রগুলোর প্রতি আমাকে ভীষণ রকম আকৃষ্ট করেছে। স্কুল প্রতিষ্ঠা, বিদ্যালয় প্রতিষ্ঠা, ত্রিবেণী যে গার্লস স্কুল, সেই গার্লস স্কুল প্রতিষ্ঠায় বঙ্কিম মজুমদারের বিরাট অবদান। ভদ্রেশ্বর অঞ্চলে একটি গার্লস স্কুল প্রতিষ্ঠায় বৃন্দাবন চট্টোপাধ্যায়ের বিরাট অবদান রয়েছে, নিজে হাতে প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করেছেন। একইভাবে চটকল শ্রমিকদের নিয়ে সমবায়ের সাথে যুক্ত করেছেন অনেক শ্রমজীবী সম্প্রদায়ের একটা বিরাট অংশকে। কখনো কমিউনিস্ট নেতাদের সংস্পর্শেও এসেছেন এই কাজে, রাজনৈতিক সৌজন্যতাবোধ বজায় রেখে একসাথে কাজ করেছে। এভাবে দেখা যাচ্ছে যে এই ধরনের যে মানুষগুলো, যাদেরকে সন অফ সয়েল আমরা বলতে পারি, ভূমি সন্তান বা ভূমিপুত্র, যে অঞ্চলে তারা কাজ করেছেন সেই অঞ্চলের মাটিকেই সমগ্র দেশ কল্পনা করে, সমগ্র দেশের মাটি কল্পনা করে নিজেদের সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন। চট্টোপাধ্যায়ের পরিবারের যা ভৌমিক সম্পত্তি ছিল, মজুমদার পরিবারের যে জমিদারি সম্পত্তি ছিল, বা বিভূতিভূষণ দত্তের যে ডাক্তারি প্রসার ছিল, তাতে এনাদের শৌখিনতায় বা সচ্ছলভাবে জীবন অতিবাহিত করা কোনো ব্যাপারই ছিল না বিষয়টা। কিন্তু তারা তিনজন মানুষই হেলায় ওই বিষয়ে, একদিকে সংসারের দায় দায়িত্ব পালন করলেন, একদিকে দেশ রক্ষার বিরাট, দেশকে স্বাধীনতাকে ব্রিটিশের চোখে চোখ রেখে সেই আন্দোলনে অংশগ্রহণ করা, একের পর এক কারাবরণ, হুগলি জেলে জেল খাটা, ভারত ছাড়ো আন্দোলনের সময় কারাবরণ, অনিশ্চিত জীবন পথে হাঁটতে হাঁটতে তারপর সাধারণ মানুষের হয়ে ওঠা। 67 সালে যখন জাতীয় কংগ্রেস এর পাল থেকে হাওয়া সরে যাচ্ছে, তখনও এই দুজন মানুষ, বঙ্কিম মজুমদার এবং বৃন্দাবন চট্টোপাধ্যায়, জিতেছেন। তাদের মূল মন্ত্রই ছিল গান্ধীবাদী আদর্শ এবং জাতীয়তাবাদী আদর্শ। বিভূতিভূষণ দত্ত কংগ্রেসের সংগঠনকেই জোরদার করার কাজে বেশি আত্মনিয়োগ করেছিলেন। যারা ত্রিবেণী অঞ্চল বা ত্রিবেণী অঞ্চলের আশেপাশে আছেন, তারা কখনো শুনে থাকবেন ত্রিবেণী অঞ্চলে কংগ্রেস অফিস বলে একটা জায়গা আছে, এবং বিভূতি দত্তের ডাক্তারখানা বলেও একটি বাড়ি প্রচলিত আছে। ঘটনাচক্রে ওই দুটি বাড়ি বৃন্দাবন চট্টোপাধ্যায়ের পরিবারের, এবং বৃন্দাবন চট্টোপাধ্যায়ের পরিবার বসতবাটি, বঙ্কিম মজুমদারের বসতবাটি, এবং ওই দুটি বাড়ি, অর্থাৎ আদি কংগ্রেস, পুরনো যে কংগ্রেস অফিস ও বিভূতিভূষণ দত্তের ডাক্তারখানা, এই জায়গাগুলো হয়ে উঠেছিল স্বদেশী আন্দোলনের আঁতুড় ঘর। ত্রিবেণী অঞ্চল দিয়ে যখন কোনো প্রয়োজনে ভেতর বাজার অঞ্চল দিয়ে যায়, তখন যখন ভাবি বিষয়টা যে এই অঞ্চলে অতুল্য ঘোষ, প্রফুল্ল সেনের মতো মানুষেরা, বিভূতি মজুমদারের মতো মানুষেরা আসতেন, এবং একই জায়গা থেকে এই মানুষগুলোর মতো ব্যক্তিত্বরা উঠে এসেছেন সংগ্রামের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে, ইতিহাসকে বারবার ফিরে দেখতে, ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। স্বাধীনতার বর্ষপূর্তি সময়ে যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলোই আমাদের সেই সুযোগ করে দেয়। এই সংক্ষিপ্ত বিষয়টাই আমার বলার ছিল, বা এই বিষয়টাই আমার ছাত্রছাত্রীদের সঙ্গে এই ব্যাপারগুলো পরিচিত করার ছিল। কেননা স্থানীয় ইতিহাস অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ। তোমরা যারা ইতিহাস পড়ছো, এরকম অনেক এখানে রয়েছে অনেক ছাত্রছাত্রী, তারা স্থানীয় ইতিহাসটাকে খুঁজে দেখার চেষ্টা করো। এরকম আরো অনেক ঘটনাবলী, অনেক ব্যক্তিত্ব দেখো। এবার আবিরদাকে আমি বলবো কিছু বক্তব্য রেখে অনুষ্ঠানটা শেষ করতে। ধন্যবাদ সুপ্রসন্ন, একটা তথ্যনিষ্ঠ বক্তব্য উপস্থাপন করবার জন্য। যদি কেউ কোনো বিষয়ে প্রশ্ন করতে চান তাহলে করে নিতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান, দুজন বক্তাকে কেউ কোনো প্রশ্ন করতে চান?
পার্থবাবু এবং সুপ্রসন্নর কাছে আমার একটা বিষয় নিয়ে একটুখানি আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এই ভারত ছাড়ো আন্দোলনের সময় অনেকগুলো বিষয় উঠে এলো। এখানে একটা জায়গা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে পিপলস ওয়ার বা জনযুদ্ধর যে তত্ত্ব। এই জনযুদ্ধ তত্ত্বটা এই হুগলি জেলা বা ত্রিবেণী অঞ্চলের ওপর কি এর কোনো এফেক্ট ছিল কিনা, এই একটা বিষয়ে আমার একটুখানি আছে। পার্থবাবু কি রয়েছেন? পার্থবাবু পার্থবাবু আছেন? স্যারের শরীরটা ভালো না, একটু নিচে গেছে। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, তাহলে আমি এটা করে দিই, অনুষ্ঠানটা শেষ করে দিই। হ্যাঁ, অনুষ্ঠান তুমি একটু হুগলি জেলার স্বাধীনতা সংগ্রামের এবং স্বাধীনতা সংগ্রামীদের আরো কিছু অনালোচিত জায়গা রয়ে গেছে, একটু টাচ আপ করে দাও, ছাত্রদের ভালো লাগবে শুনে, এবং আমি প্রত্যাশী এই ব্যাপারটায়। যাক, আজকে দুজন বক্তা যে সুন্দরভাবে তাদের বিষয়টিকে উপস্থাপন করলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি মূলত কয়েকটা জায়গা আমি একটুখানি করি যে হুগলি জেলা নিয়ে পার্থবাবু যেটা বললেন, এ তো একটা বিস্তীর্ণ এলাকা এবং উনি মোটামুটি সমস্ত জায়গাকেই এতে আর কি ছুঁয়ে গেছেন। তা সত্ত্বেও যে জায়গাগুলো আমি একটু বলতে চাই যে মূলত এইটা আলোচনাটা হলো যে জায়গাটা, সেটা হচ্ছে যে 19-এর দশককে কেন্দ্র করে বেশিরভাগ আলোচনাটা হলো। মূলত বঙ্গভঙ্গ আন্দোলন থেকে এই আলোচনাটা শুরু হলো, অর্থাৎ গান্ধিয়ান পলিটিক্সকে কেন্দ্র করে এই আলোচনাটা হলো। এ ব্যতীতও কিন্তু আমরা যদি একটু পিছন দিকে চলে যাই, সাঁওতাল বিদ্রোহ কিন্তু আমাদের হুগলি জেলায় ঘটেছে, বা নীল বিদ্রোহের ছোঁয়াও কিন্তু আমাদের হুগলি জেলায় লেগেছে, বিশেষত পোলবা অঞ্চলে, ডানকুনি এলাকায়। ত্রিবেণীতে নীল কুঠি আক্রমণ করা হয়েছিল। এর সাথে সাথে সশস্ত্র বিপ্লবের যে জায়গাগুলো এলো এবং গান্ধিয়ান পলিটিক্সের সাথে সাথে আমরা কিন্তু যদি দেখি ঠিকভাবে, ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু তিনটে সত্তায় বা তিনটে ধারায় চলেছে। একটা হচ্ছে গান্ধীবাদী ধারা বা অহিংসবাদী ধারা, একটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ধারা, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ছিল কিন্তু যেটাকে বলা হয় থাকে সমাজতান্ত্রিক ধারা, যেটা মূলত 1917-র পরবর্তীতে গ্রো আপ করেছিল। এবং ভারতবর্ষের অন্যান্য জায়গার মতো আমাদের হুগলি জেলাতেও আমরা দেখতে পাই যে যারাই এই সশস্ত্র বিপ্লববাদী ছিলেন তাদের বেশিরভাগই পরবর্তীকালে কমিউনিস্ট পার্টির সঙ্গে এসে কিন্তু যুক্ত হয়েছিলেন। এবং আরেকটা জায়গা আমার একটু জানতে ইচ্ছা করেছিল যে আন্দোলনের যে ধারা, এই আন্দোলনের ধারায় শ্রমিক শক্তি এবং কৃষক শক্তির যে অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টটা কতটা ছিল না ছিল, সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় একটু ফাঁক থেকে গেছে। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে তেভাগা আন্দোলনের একটা বড় ভূমিকা আছে। সেই তেভাগা আন্দোলনের ভূমিকাটা এখানে মূলত অনুচ্চারিতই থেকে গেল। যাই হোক, পুরো এন্টায়ার বিষয়টা আলোচনা হয়েছে। অল্প সময়ের মধ্যে এত বড় বিষয়কে আলোচনা করাও সম্ভব নয়। বক্তা দুজনকে অসংখ্য ধন্যবাদ। আবিরদা, তুমি ওই বিষয়গুলো শুনতে চেয়েছো, আমি জানতাম। একটা কংগ্রেসি আবহে এই আলোচনাটাকে নিয়ে গেছিলাম আমি। হ্যাঁ, আমি ভাবছিলাম তুমি এই বিষয়টা আমায় বলবে। এখনো অনেকগুলো না না, তবে আরেকটা ব্যাপার আমিও শুনতে চেয়েছিলাম, তেভাগা আন্দোলনের উপর বিশাল আছে হুগলি জেলা। আসলে ম্যাডাম আমি আন্দোলন। হ্যাঁ একদমই না, এই কারণে আমি আবিরদাকে বলতে বললাম
এবং জনযুদ্ধের তত্ত্বতে আমি চুপ করলাম এই কারণে, আমি জানি তুমি বলবে বিষয়টা, ছাত্রছাত্রীদের কাছে আরো তথ্যনিষ্ঠভাবে বলো একটু। কারণ না আমিও এখন শুনতে চাইছিলাম আপনি কি বলছেন এখন বিষয়টা অনেক হুগলি জেলার বিশাল আরো একটা অবদান। আরো কয়েকটা বিষয় আছে সুপ্রসন্ন, তুই যেটা সরি আমি তুই বলে ফেললাম, হ্যাঁ কোনো অসুবিধা নেই, একদমই। হ্যাঁ, তুই যেটা আলোচনা করলি যে পরবর্তী সময়ে জাতি গঠন বা জাতীয়তাবাদের পরিবর্তন ঘটছে, মানে ভিউ অফ ন্যাশনালিজম, এই যে ন্যাশনালিস্ট আইডিয়াটা একটা মোডটা চেঞ্জ হচ্ছে, এই ন্যাশনালিস্ট ভিউ এর মোডটা কোন সেক্টরে কিভাবে চেঞ্জ হচ্ছে এটা একটু দেখার দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে ত্রিবেণী অঞ্চলে যেটা হচ্ছে যে জাতি গঠনের প্রক্রিয়া, হ্যাঁ ত্রিবেণী অঞ্চলে জাতি কাস্টিজম, ত্রিবেণী অঞ্চলের যদি আমি ভাগটা করি তাহলে গোটা হুগলি জেলার করতে গেলে অনেক সমস্যা। আমি ত্রিবেণীর একটা কেস স্টাডি বলতে পারি। মূলত যেটা হচ্ছে যে 1947-এ স্বাধীনতার পরবর্তীতে একটা বিপুল অংশের মানুষ মাইগ্রেটেড হয়ে এসছিলেন। এই মাইগ্রেটেড মানুষের বেশিরভাগটা হুগলি জেলায় যদি দেখা যায় তাহলে সেটা শুরু হচ্ছে ত্রিবেণী থেকে আপ টু বলাগড় অব্দি। এবং এই জায়গাতে যেটা হচ্ছে মূলত নমশূদ্র কাস্ট, এই নমশূদ্র কাস্ট তারা অপর বাংলাদেশ থেকে, বর্তমান বাংলাদেশ থেকে এসেছে। এবং এই একদমই মানে 62-র নির্বাচনে সিপিআই এর বিজয় কৃষ্ণ মোদক এই কারণেই জয়লাভ করছে। না, আমি সেটাই বলছি যে এই জায়গাতে যে জায়গাটা মূলত একটা পুরাতন গান্ধীবাদী জায়গা এবং যেখানটা হচ্ছে আদি কংগ্রেসীদের গড়, সেই আদি কংগ্রেসীদের গড়ে বিজয় মোদক কিন্তু জিতছেন। কাদের ভোটের বেসিসে জিতছেন কিন্তু এই নমশূদ্রদের ভোটের বেসিসে। এবং এখানেই কিন্তু কাস্টিজমের যে জায়গাটা, সেই কাস্টিজমটা কিন্তু আস্তে আস্তে, মানে আদি কংগ্রেসই মানেই ছিল মূলত একটা সম্ভ্রান্ত সফিস্টিকেটেড বা এলিট ক্লাস, সেই উঁচু স্তরের নবাবী ফৌজ, নবাবী ফৌজ কথা ইউজ করা হতো। হ্যাঁ, সেই জায়গাটা থেকে মানুষকে কিন্তু মোড নিয়ে আসা হচ্ছে লেফটিজম পলিটিক্সের দিকে, অর্থাৎ একটা রাইটিস্ট পলিটিক্স থেকে মানুষ কিন্তু চেঞ্জ করছে একটা লেফট পলিটিক্সে, অর্থাৎ নতুন একটা প্যারাডাইম শিফট করছে। এবং একটা রাইট রেটরিক থেকে লেফট রেটরিকে এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা কেন ঘটলো, এই মুভমেন্টটা একটা মানুষরা তো এমনিতে চলে আসছে না, এই মুভমেন্টটা কেন ঘটছে সেই জায়গাটা কিন্তু মূলত বিশ্লেষণ করতে হবে ত্রিবেণীকে দিয়ে। কারণ ত্রিবেণীর পার্টটা কিন্তু খুব মজার জায়গা। ত্রিবেণীর একটা পার্ট আছে কৃষি এগ্রিকালচারাল সেক্টর, মানে গ্রামীণ সেক্টর, আরেকটা সেক্টর হচ্ছে যেটা হুগলি নদীর তীরবর্তী যে সেক্টর, সেটা হচ্ছে কিন্তু শিল্পাঞ্চল সেক্টর। এবং যেটা দেখা যাচ্ছে যে এই শিল্পাঞ্চল, যেটা এই শিল্পাঞ্চলে মূলত পাট শিল্প ছিল। এবং 1947-এর পরবর্তীকালে যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান নাম নিয়ে চলে যায়, তখন দেখা যায় যে উৎকৃষ্ট পাটের যে সেক্টর সেটা গোটাটাই চলে গিয়েছিল কিন্তু বাংলাদেশে, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গের পাট শিল্প কিন্তু সংকটে পড়েছিল। যার জন্য পরবর্তী সময়ে প্রফুল্ল রায়ের লেখা কিছু গ্রন্থ আছে, সেখানে দেখা যাচ্ছে যে খাদ্য জমিতে পাট চাষের কথা বলা হচ্ছিল। এই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এই শ্রমিক শ্রেণী একদিকে যখন কাজের সন্ধানের জন্য চেষ্টা করছে, সেখানে ট্রেড ইউনিয়নিজম, আবার একদিকে যখন চাষি আসতে চাইছে সেই জায়গায় এগ্রিকালচারাল সেক্টর, সেই এগ্রিকালচারাল সেক্টরে কিন্তু খাদ্য সংকটকে কেন্দ্র করে কমিউনিস্টরা কিন্তু একটা খাদ্য মুভমেন্ট গড়ে তুলছে, যে মুভমেন্টটা মোটামুটিভাবে গোটা 50-এর দশক থেকে 60-এর দশকের শেষ অবধি চলেছিল। এই জায়গাটাকে, দুটো জায়গায় কিন্তু আস্তে আস্তে মানুষকে লেফট রেটরিকের দিকে আস্তে আস্তে কিন্তু টেনে এনেছিল। এই জায়গাটা কিন্তু ত্রিবেণীতে জাতি গঠনের একটা গুরুত্বপূর্ণ সেক্টর, যার জন্য এই জাতি গঠনের একটা প্রক্রিয়ার জন্যই কিন্তু আরামবাগ একটা সম্ভাবনাময় জায়গা, যে জায়গায় কিন্তু আজ পর্যন্ত কোনো শিল্প গড়ে ওঠেনি, কারণ সেখানকার জাতিগত বিন্যাস। কারণ হুগলি জেলায় বড় জমিদারের অস্তিত্ব বেশি নেই, হুগলি জেলায় ছিল
মাঝারি এবং ক্ষুদ্র এবং সম্ভ্রান্ত জমিদারের অস্তিত্ব বেশি, যেগুলোকে আমরা বলে থাকি রিচ পিজেন্ট্রি, যেটা নীল দক্ষিণ ভারতের ওপর যে গবেষণাটা করেছেন নীল চার্লসওয়ার্থ, এবং পরবর্তীকালে ল্যান্ডেড মিডল ক্লাস, সুভাষবাবু যে কথাটা ব্যবহার করেছেন। ল্যান্ডেড মিডল ক্লাস তো আছেই, সেটা পরবর্তী সময়ের আলোচনা। এই জায়গাগুলো আরো গুরুত্ব দিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। যাই হোক, সমস্ত সবাই যারা অংশগ্রহণ করেছে তাদের এবং করেছেন, যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা অংশগ্রহণ করেছেন এবং ছাত্ররা অংশগ্রহণ করেছে, তাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময়ে এই ধরনের আলোচনা আরো হবে আশা করি। আজকের মতো অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ।